দেখ, এই একটা চ্যাপ্টারই বাকি আছে। তার মানে দেখ, তোর 40 নম্বরের মধ্যে কত নম্বর শেষ হয়ে গেছে? 40 নম্বরের মধ্যে 6 নম্বর বাকি আছে, 34 নম্বর হয়ে গেছে। ওই 4টে চ্যাপ্টার করলে 34 নম্বর। এই 3 নম্বর চ্যাপ্টার বাকি ছিল 6 নম্বর। এটা ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টারটা 6 নম্বর আছে। তো দেখ এমসিকিউ কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণ নিয়ে গঠিত হয় কি? মানে মালিক থাকবে সরকার, মালিক থাকবে সরকার এবং কন্ট্রোল করবে সরকার। তাহলে তাহলে কি কারবার করিতে হবে? সরকারি কারবার। তাকে সরকারি কারবার বলে, বা সরকারি কারবার, বা বলতে হয় সরকারি ক্ষেত্র। আর সরকারি কারবার, সরকারি ক্ষেত্রই আর একটা নাম রাষ্ট্রীয় ক্ষেত্র। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? তো যখন তোকে বলবে সরকারি মালিকানায় ও সরকারি নিয়ন্ত্রণে গঠিত হয় যে কারবার, তাকে কি কারবার বলে? তাকে সরকারি কারবার বা রাষ্ট্রীয় কারবার বা সরকারি ক্ষেত্র বা রাষ্ট্রীয় ক্ষেত্র বলে। তাহলে এটা অ্যান্সার হবে বিটা। এবার বলছে শিল্প উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, শিল্প উন্নয়ন ব্যাংক এটা কার অধীনে? এটা কি রাজ্য সরকারের অধীনে, কেন্দ্রীয় সরকারের অধীনে, জেলা শাসকের অধীনে? কোনই নয়। কেন্দ্রীয় মানে কি বলেছে, শিল্প উন্নয়ন ব্যাংক, শিল্প উন্নয়ন ব্যাংক কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। ঠিক আছে তো, কেন্দ্রীয় সরকারের অধীনে। তা বলছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে এক ধরনের বিধিবদ্ধ সংস্থা। কি বললাম? দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ফুল ফর্ম দিতে পারে অনেক সময় ডিভিসি। ডিভিসির ফুল ফর্ম, ডিভিসির ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে তো, এই দামোদর ভ্যালি কর্পোরেশনের ফুল ফর্মটা কি বললাম? আহ মানে ডিভিসির ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দামোদর ভ্যালি কর্পোরেশন কি? এটা হচ্ছে এক ধরনের বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি হচ্ছে এক ধরনের বিধিবদ্ধ সংস্থা। এবার তোকে বলতে হবে মানে বিধিবদ্ধ সংস্থা জিনিসটা কি। তাহলে একটু পড়ে দিই বিধিবদ্ধ সংস্থা জিনিসটা কি। এই যে পেজ নাম্বারটা খোল, এটা এটা বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে এটা 112 পাতা খোল, 112 পাতা, 112 পাতা খোল। ঠিক আছে, 112 পাতা খুলেছিস? তো এখানে বলেছে সরকারি কারবার। বলছে সরকারি কারবার কত রকমের হয়, সরকারি কারবার যে রূপগুলো আছে সরকারি কারবার। দেখ অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা হচ্ছে, চ্যাপ্টারের নাম কি? সরকারি ও বেসরকারি ক্ষেত্র, তাই তো? তো এই, তো বেসরকারি ক্ষেত্র তো ঠিক আছে। সরকারি কারবার, সরকারি কারবার 3 রকমের হয়। মানে সরকারি কারবারের ক্ষেত্রটা 3 রকমের হয়। কি বলেছে? ফর্ম অফ ডিফারেন্ট ফর্ম অফ স্টেট এন্টারপ্রাইজ। ঠিক আছে, স্টেট স্টেট এন্টারপ্রাইজ কি রকমের হয়? 3 রকমের হয়। বলছে এখানে পৃথিবীর সমস্ত দেশে রাষ্ট্রীয় কারবারের সাংগঠনিক রূপ একরকম নয়। মানে ওয়ার্ল্ডে সব দেশেই কিন্তু রাষ্ট্রীয় কারবার, রাষ্ট্রীয় কারবার বা সরকারি কারবার মানে স্টেট এন্টারপ্রাইজের ফর্মটা একরকম হয় না। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের চিন্তাধারা বিভিন্ন রকমের, যার ফলে বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। তাই রাষ্ট্রীয় কারবার স্থাপন বা অধিগ্রহণের সময় কোনো দেশের সরকার সেই দেশের প্রশাসনের সুবিধা ও জাতীয় স্বার্থের কথাই চিন্তা করে। তো ভারতের রাষ্ট্রীয় কারবারের সাংগঠনিক রূপ মানে মেনলি এখান দিয়ে করতে হবে ভারতবর্ষের রাষ্ট্রীয় কারবার। রাষ্ট্রীয় কারবার মানে স্টেট এন্টারপ্রাইজের যে সাংগঠনিক রূপ, এটা 3 রকমের হয়। একটা হয় বিভাগীয় পরিচালনা, একটা হয় বিভাগীয় পরিচালনা, একটা হয় বিধিবদ্ধ সংস্থা, একটা হয় সরকারি কোম্পানি। তো কি কি বললাম? ভারতবর্ষে যে সরকারি কারবার আছে, আমাদের ভারতবর্ষে যে সরকারি কারবার আছে তার 3টে রূপ। একটা বিধিবদ্ধ সংস্থা, একটা বিভাগীয় পরিচালনা, ঠিক আছে, আর একটা হচ্ছে সরকারি কোম্পানি। মনে রাখতে হবে কি কি বললাম? বিধিবদ্ধ সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, বিভাগীয় পরিচালনা, সরকারি কোম্পানি। আরো একবার বলছি, বিধিবদ্ধ সংস্থা, বিভাগীয় পরিচালনা, সরকারি কোম্পানি। এবার দেখ বিভাগীয় পরিচালনার মধ্যে কি কি পড়ে। বিভাগীয় পরিচালনার উদাহরণগুলো তুই করতে পারিস। যেটাই প্রত্যক্ষ নিয়ন্ত্রণ হয় সেটাকে কি বলে? সেটার উদাহরণ হচ্ছে টেলিফোন বিভাগ। বোর্ড পরিচালনা, এটার মধ্যে কি হবে? রেলওয়ে বোর্ড। মানে উদাহরণগুলো পড়তে হবে, কিন্তু এখানে উদাহরণটা পড়া খুব জরুরি। বিভাগীয় পরিচালনার উদাহরণ কি কি বললাম?
একটা বললাম টেলিফোন বিভাগ, একটা বললাম রেলওয়ে বোর্ড। যদি কখনো বলে বিভাগীয় পরিচালনা উদাহরণ দাও, ঠিক আছে, তাহলে কি কি বললি? টেলিফোন বিভাগ, রেলওয়ে বোর্ড। বিধিবদ্ধ সংস্থা, খুব ভেরি ভেরি মানে কমন এক্সাম্পল এটা দিতে পারে। বিধিবদ্ধ সংস্থার মেন উদাহরণ জীবন বীমা নিগম। জীবন বীমা, এলআইসি হচ্ছে বিধিবদ্ধ সংস্থার উদাহরণ। এলআইসি বিধিবদ্ধ সংস্থার উদাহরণ। তারপর কি বলছে? কলকাতা পুরসভা, ঠিক আছে তো? আর কি? কলকাতা পোর্ট ট্রাস্ট। তাহলে এই তিনটে উদাহরণগুলো তোকে পড়ে রাখবি, এই চারটা দিয়ে পড়ে রাখবি ভালো করে। তাহলে কি কি বললাম? বিভাগীয় পরিচালনা উদাহরণ বললাম, বিধিবদ্ধ সংস্থার উদাহরণ বললাম। সরকারি কোম্পানির উদাহরণ কি কি আছে? ভারতের কি বলছে? ভারতের ইস্পাত কর্তৃপক্ষ, ভারতের ইস্পাত কর্তৃপক্ষ, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, আর অশোকা হোটেলস লিমিটেড। ঠিক আছে, অশোকা হোটেলস লিমিটেড উদাহরণগুলো পড়ে রাখবি। ঠিক আছে তো? আরো উদাহরণ পড়বো, সমস্ত উদাহরণই পড়ে রাখবি। ঠিক আছে, বিভাগীয় পরিচালনা যত উদাহরণ করতে পারে সব পড়ে রাখবি। বিধিবদ্ধ সংস্থার যেমন কমন উদাহরণ এটা, জীবন বীমাটা কমন, এটা একদম কমন, এটা একদম কমন, মানে এটা দেয়। ঠিক আছে তো? বিধিবদ্ধ সংস্থা কি উদাহরণ দাও? জীবন বীমা নিগম, এটা কমন উদাহরণ। আর সরকারি কোম্পানির গুলো দেখে নিবি। কিন্তু আমরা কোশ্চেনটা কি পড়ছিলাম? বলেছিল যে বলেছিল যে দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে ডিভিসির ফুল ফর্ম দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কি? দামোদর ভ্যালি কর্পোরেশন কোনটার মধ্যে পড়ে? দেখ তুই দেখ, দামোদর ভ্যালি কর্পোরেশন কার মধ্যে পড়ে? বিভাগীয় সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, নাকি সরকারি সংস্থা? আর ডিভিসি জানিস তো? বলতে পারি ডিভিসি, বলতে পারি ডিভিসির কাজের প্রজেক্ট। এই যে ডিভিসি কোথায় আছে? আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন তো ওয়েস্ট বেঙ্গলে আছে, জানিস তো? কিন্তু ওটা কিন্তু চাইলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জল ছাড়তে পারে না। ওর জন্য কার পারমিশন নিতে হয়? সেন্ট্রালের পারমিশন নিতে হয়, সেন্ট্রালের। দেখবি খবরে যখন দেখে সেন্ট্রালের পারমিশন নিতে হয়। সেন্ট্রাল যদি অনুমোদন না দেয় কিছু করতে পারবে না। পুরো সেন্ট্রালের প্রজেক্ট ওটা, পুরো সেন্ট্রালের, মানে কেন্দ্রীয় সরকারের অধীনে ওটা, দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে তো? না সবই সরকারি, কিন্তু এবার তোকে তাহলে কি বললাম? বিধিবদ্ধ সংস্থাটা তোকে একটু পড়ে দিচ্ছি, বিধিবদ্ধ সংস্থাটা জিনিসটা কি পড়ে দিচ্ছি। আচ্ছা তার আগে না বিধিবদ্ধ সংস্থা পড়বো, তার আগে না এই কোশ্চেন গুলো পড়ে নি, এক একটা করে সব পড়ে নি, তাহলে বেটার হবে। সরকারি, এখানে কি ছিল? এখানে দেখ আমরা কি পড়ছি, এখানে বলছে সরকারি বিভাগীয় সংস্থা বা পরিচালনা। ঠিক আছে, সরকারি বিভাগীয় সংস্থা বা পরিচালনা। তো সরকারি বিভাগীয় সংস্থা বা পরিচালনা কাকে বলে? বলছে যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে, আগে উদাহরণগুলো পড়ে নিই। সরকারি মানে গভর্নমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং। ঠিক আছে, এই যে এখানে প্রথম পয়েন্টটা কি বললি? বিভাগীয় পরিচালনা বলে, এটাই করছি, বিভাগীয় পরিচালনা বোঝাচ্ছি, বিভাগীয় পরিচালনা বোঝাচ্ছি, বিভাগীয় পরিচালনা বোঝাচ্ছি। বিভাগীয় পরিচালনার উদাহরণ কি বলছি? ডাক ও তার টেলিফোন বিভাগ, বলেছিল টেলিফোন বিভাগ, ডাক ও তার টেলিফোন বিভাগ। আকাশবাণী, দূরদর্শন, চিত্তরঞ্জনের রেল ইঞ্জিনের নির্মাণ কারখানা, পশ্চিমবঙ্গ সরকারের সিংকোনা কারখানা। তাহলে উদাহরণগুলো তোকে কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে। ঠিক আছে, উদাহরণগুলো তোকে মাথার মধ্যে রেখে দিতে হবে, যে তোকে যখন বলবে ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং এর উদাহরণ কি, কি কি লেখা আছে এখানে? ডাক ও তার টেলিফোন বিভাগ, আকাশবাণী, দূরদর্শন, চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন নির্মাণের কারখানা, পশ্চিমবঙ্গ সরকার সিংকোনা কারখানা। এইগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং এর উদাহরণ। তোকে নিশ্চয়ই ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং জিনিসটা কি এটা দেবে না। ঠিক আছে, তোর উদাহরণটা খুব জরুরি এখান থেকে। হ্যাঁ তুই জিনিসটা একটু জেনে রাখ, ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং কি। বলছে যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে, প্রশাসনিক মানে বুঝিস তো, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট যেটা। ঠিক আছে, যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে কিংবা তার অঙ্গ হিসেবে সংগঠিত হয়। ঠিক আছে, এবং বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তার মানে এটা কি? ডিপার্টমেন্টাল আন্ডারটেকিংটা কি? বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হয় ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং। যখন কোশ্চেন পড়বো জাস্ট একটু জেনে রাখলে জিনিসটা কি। জিনিসটা কি? যে সমস্ত কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ। পয়েন্টটা কি? যেসব কারবার সরকারের একটা প্রশাসনিক বিভাগ এবং বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত হয়, মানে এই দুটো টার্মটা পড়ে রাখবে। টার্মটা কি? সরকারের কি বলেছে বল? সরকারের প্রশাসনিক বিভাগ, একটা সরকারের প্রশাসনিক বিভাগ আর একটা বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে তোর ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং। আমরা কাকে বলে পড়ি? বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এখন দেখার দরকার নেই, পরে দেখছি। এই যে পরে দেখছি, আমি কাকে বলে সব কটাগুলোকে দেখিনি। তারপরে দেখ, বিধিবদ্ধ সংস্থা, এটা খুব জরুরি। বিধিবদ্ধ সংস্থা, এই দেখ এই দেখ, বিধিবদ্ধ সংস্থা জিনিসটাকে, বিধিবদ্ধ সংস্থাকে ইংরেজিতে বলা হয় পাবলিক কর্পোরেশন। পাবলিক, পাবলিক কর্পোরেশন বা স্ট্যাটুটরি কর্পোরেশন। কি বলছে? বলছে লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে,
কথাটা কি বলেছে? বিধিবদ্ধ সংস্থা কাকে বলে? বিধিবদ্ধ সংস্থা হতে গেলে লোকসভা বা আইনসভায় আইন পাস করতে হবে। যে সরকারি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপিত হয়, মানে যে সরকারি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপিত তাকে বলে বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে? এলআইসি কি? এলআইসি জানি? এলআইসি কি? সরকারি। এলআইসি সরকারি, যদিও এখন কিছুটা বেসরকারি মধ্যে চলে গেছে, এলআইসি সরকারি। বেশিরভাগটাই সরকারি, বেশিরভাগটাই সরকারি। এখানে কি বলেছে ভালো করে শোন। বলছে লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি প্রতিষ্ঠান স্থাপিত হয় বলে বিধিবদ্ধ সংস্থা। আমি একদম মানে এখানে তো আরো অনেক কিছু লেখা আছে, আমি ছোট্ট করে তোমাদের এমসিকিউর জন্য ওইটুকুই কথা লাগবে। তাহলে বিধিবদ্ধ সংস্থা কাকে বলে? বলছে লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে, ঠিক আছে, যে সরকারি প্রতিষ্ঠান গঠিত হয়, সরকারি প্রতিষ্ঠান গঠিত হয় তাকে বলা হয় বিধিবদ্ধ সংস্থা বা কর্পোরেশন। উদাহরণগুলো দেখ। এলআইসি, তাহলে এলআইসি কি? এলআইসি হচ্ছে এক ধরনের বিধিবদ্ধ সংস্থা, মনে রাখবি। তাহলে আমি কি বললাম? একটা বিধিবদ্ধ উদাহরণ দাও এলআইসি, আর একটা ডিভিসি, এটাও কিন্তু একটা বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে? এ দেখ লেখা আছে এলআইসি, ডিভিসি, ফুল ফর্ম গুলো দেখবি। ইএসআইসি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক, আমাদের দেশে যে রিজার্ভ ব্যাংক আছে ওটাও কিন্তু বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে? তাও কিছু ওএনজিসি, ফুল ফর্ম পড়বি কিন্তু এইখান দিয়ে ফুল ফর্ম সব করা পড়বি। ওএনজিসি ফুল ফর্ম জানিস? ওএনজিসি ফুল ফর্ম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি তো? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, ওএনজিসি। ঠিক আছে? ওএনজিসি। এসএফসি, এসএফসির ফুল ফর্ম কি? স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন। আর এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সমস্ত জায়গায় যারা চাকরি করেন এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে? এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেটের না কিন্তু, এটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে কি বললাম বল? বিধিবদ্ধ সংস্থা বা কর্পোরেশন। কি বলেছে? বিধিবদ্ধ সংস্থা বা কর্পোরেশন কোনটা? লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি প্রতিষ্ঠান স্থাপিত হয় তাকে বলা হয় বিধিবদ্ধ সংস্থা। উদাহরণগুলো কি কি বলবো? কয়েকটা নাম মনে কর বল, না দেখে মনে করার চেষ্টা কর। একটা কি বললে বল? এলআইসি, ডিভিসি, ওএনজিসি, আরবিআর। এই চারটে তো কমন, এই চারটে তো কমন। তাহলে বুঝতে পারলে বিধিবদ্ধ সংস্থা কাকে বলে। আর কি বলেছে? এবার সরকারি কোম্পানি চলে আসে। আমি কাকে বলে গুলো পড়ছি, হ্যাঁ, এখন শুধু কাকে বলে গুলো দেখছি। দেখ সরকারি কোম্পানি কাকে বলে, একটু নিচের দিকে আয়, 16 নম্বর পয়েন্টে লেখা আছে। আমি তোকে উদাহরণগুলো পড়বি, সব করার কিন্তু উদাহরণ পড়বি, কিন্তু উদাহরণ মাস্ট কিন্তু এখান থেকে, উদাহরণ মাস্ট। আর পার্টিকুলার এই যে যে সংজ্ঞাটা, পুরো সংজ্ঞা তো মুখস্থ করতে পারছি, কিন্তু পার্টিকুলার পয়েন্টটা, কারণ তোকে তো লিখেই দেবে কোশ্চেনটা, ওই পয়েন্টটা কি পয়েন্ট, এটাকে বলে কি পয়েন্ট। যেমন তুই কি করে বলছিস বিধিবদ্ধ সংস্থা? স্যার লোকসভা বিধানসভায় আইন পাস হবে আর সরকারি প্রতিষ্ঠান গঠিত হবে। বিভাগীয় পরিচালনা কি ছিল? বলছে কোন বিভাগীয় মন্ত্রীর অধীনে হতে হবে। ঠিক আছে? তো বিভাগীয় মন্ত্রীর অধীনে হতে হবে। তাহলে এই জিনিসগুলো তোকে জানতে হবে। তো সরকারি কোম্পানি কাকে বলে? আমি তোকে একটা, আমি আমার ভাষায় বলি, সরকারি কোম্পানি কাকে বলে? যে সমস্ত কোম্পানি, আমাদের দেশে অনেক কোম্পানি টেক ওভার হয়, টেক ওভার, টেক ওভার হয়। টেক ওভার মানে অনেক কোম্পানি থাকে, যে কোম্পানি চালাতে পারে না, তখন সব মানে তার সরকারি কোনো কোম্পানি চালায়। ধর সাপোজ ধর একটা গভর্নমেন্টের একটা কোম্পানি আছে, আমাদের দেশে তো প্রথমে তো সরকারি কোম্পানি ছিল, পরে বেসরকারি হয়ে গেছে, পরে বেসরকারি হয়ে যায়। কারণ সরকার ঠিক করে চালাতে পারছে না, তখন বেসরকার ওটাকে হ্যান্ড ওভার করে নেয়। পুরোটাকে হ্যান্ড ওভার করে না, কিছুটা হ্যান্ড ওভার করে। দেখ এখানে, এখানে বলেছে সরকারি কোম্পানি কাকে বলে। সাপোজ ধর যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, ওই কোম্পানি যদি সরকারের শেয়ার যদি 51% এর বেশি থাকে, তখন তাকে সরকারি কোম্পানি বলে। আজকে ধর যে কোনো একটা কোম্পানি, ধর এক্স কোম্পানি, একটা কোম্পানি এক্স কোম্পানি, এই কোম্পানি ধর গভর্নমেন্টের শেয়ার আছে কত জানিস? গভর্নমেন্টের শেয়ার 70 আছে, আর বেসরকার, কোনো বেসরকারের হাতে ধর 30 আছে, এটাকে সরকারি কোম্পানি বলে। বুঝলেন সরকারি কোম্পানি কাকে বলে? যেখানে সরকারের মালিকানা বেশি থাকে। স্যার সরকারের মালিকানা কত? 50% এর বেশি। সরকারের মালিকানা যদি 50 বেশি থাকে তখন তাকে সরকারি বলে। ঠিক আছে? বলছে কি বলে দেখ, 1956 সালে ভারতীয় কোম্পানি এনে এত নম্বর ধারা অনুযায়ী, ও বাদ দিয়ে এত করতে হবে না। বলছে কোন কোম্পানির আদায়কৃত মূলধন, ঠিক আছে, বা শেয়ারে, ঠিক আছে, আদায়কৃত মূলধন বা শেয়ারে 51% বা তার বেশি অংশের মালিকানা যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিংবা যৌথভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অধিকার থাকে। কি বললাম? আমি বলেছিলাম, আমি বলেছিলাম তার যে কোনো একটা নর্মাল কোম্পানির কথা বললাম। সাপোজ ধর এখানে যেসব কোম্পানি ছিল, নমস্কার, যেসব কোম্পানি, সাপোজ ধর এই কোম্পানি তৈরি হয়েছিল, এই কোম্পানির টোটাল যত মালিকানা আছে, সেই মালিকানা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা দুজন মিলিয়ে, সেন্ট্রাল আর স্টেট মিলিয়ে যদি 51 এর বেশি থাকে, 51 বা তার বেশি থাকে, তাহলে এটাকে সরকারি কোম্পানি বলা হবে। ঠিক আছে? তাহলে সরকারি কোম্পানি বলা হবে। স্যার যদি ধরুন সরকারের হাতে ধরুন 20% বা 30%, তাহলে সরকারি কোম্পানি বলা হবে। ঠিক আছে? তো টার্মটা কি, মেন পয়েন্টটা কি বেরোলো? 51, 51,
ঠিক আছে, কি বেরোলো 51, আর কি কার অধীনে থাকবে, সেন্ট্রাল স্টেট বা বোর্ড। তারপর কি বলে দেখ, এখানে এই গল্পটা পড়ে নে। যে কোনো একটা কোম্পানি, ধর আমি এখানে একটা উদাহরণগুলো পড়ি, তাহলে তো বোঝাতে সুবিধা হবে যে সরকারি কোম্পানির সরকারি কোম্পানি কি কি বলেছে। বলছে দেখ, এখানে যে সরকারি কোম্পানিগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা পুরোপুরি সরকারি মালিকানাধীন, মানে ফুল ওন্ড গভর্নমেন্ট কোম্পানি, পুরোপুরি সরকারি, পুরোপুরি সরকারি, এখানে কোনো ভাগাভাগি নেই, পুরোপুরি সরকারি। স্যার উদাহরণ কি আছে, সেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য বলতে পারে সেলের ফুল ফর্ম লেখো, তোকে অপশন বলে দেবে। সেলের ফুল ফর্ম লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট। কি স্যার সেলের ফুল ফর্ম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এগুলো পড়বি কিন্তু। ফুল ফর্ম গুলো একটা জায়গায় চার্ট করবি, 1 নম্বর চ্যাপ্টার থেকে 5 নম্বর চ্যাপ্টার যত ফুল ফর্ম আছে সব এক জায়গায় রেডি করবি, তাহলে কি করতে সুবিধা হবে, ঠিক আছে। কি বললাম, সেলের ফুল ফর্ম কি বললাম, স্টিল অথরিটি প্রাইভেট লিমিটেড, সরি স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। তারপরে হচ্ছে তোর স্টেট ট্রেডিং কর্পোরেশন, ঠিক আছে, এইগুলো হচ্ছে পুরোপুরি মালিকানাধীন, ফুল ফুল গভর্নমেন্ট। তাহলে কি বললাম সেল, আর একটা কি বললাম, স্টেট ট্রেডিং কর্পোরেশন হয়ে গেল। আর জয়েন্ট, জি স্যার জয়েন্ট হয়, জয়েন্ট মানে বুঝতে পারছিস তো, দুটো মিলিয়ে আছে। বলছে অশোকা হোটেলস লিমিটেড, ঠিক আছে তো। ভারত ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ঠিক আছে, দুটো মিলিয়ে আছে। আচ্ছা, এই ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এটাকে ফুল শর্ট ফর্ম কি জানি, ভেল। এর শর্ট ফর্ম ভেল। ভেল, ভেলের বি ফর ভারত, ঠিক আছে, বি ফর ভারত, এইচ ফর হেভি, ই ফর ইলেকট্রিক্যাল, আর এল ফর লিমিটেড, ভেল। তাহলে এটাও পড়বি, ভেলের ফুল ফর্ম লিখবি, তাহলে সেলের ফুল ফর্ম লিখলি, ভেলের ফুল ফর্ম লিখলি। ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাহলে কি এটা জয়েন্ট, জয়েন্ট হলে, জয়েন্ট সরকারি কোম্পানি হলে এরকম, এগুলো জয়েন্ট। আর কি বলছে, ন্যাশনালাইজড, ন্যাশনালাইজড সরকারি কোম্পানি কোনটা, যেটা জাতীয়করণের ফলে হয়েছে, জাতীয়করণের ফলে, তাকে বলে হচ্ছে বামার লরি, বামার লরি, ঠিক আছে, বামার লরি, ঠিক আছে। ন্যাশনালাইজড হয়েছে 1991 সালে, আমাদের ইকোনমিক্স এর রিফর্ম এসেছিল, জাতীয়করণ হয়েছিল তারপরে। আচ্ছা, তোকে উদাহরণগুলো কিছু কিছু বুঝতে পারলি তো, কিছু কিছু উদাহরণ বুঝতে পারলি, তা এখানে যেমন ধর অশোকা হোটেলস লিমিটেড, অশোকা হোটেলস লিমিটেড, তো এটা কি কিছুটা সরকারি কিছুটা বেসরকারি, ঠিক আছে। তো এটাকে সরকারি কোম্পানি কখন বলে, যে 51-এর বেশি থাকে। তো এখানে একটা কথা বলেছে, এই ধরনের কারবার, মানে এই সরকারি কোম্পানিগুলো আছে না, এই সরকারি কোম্পানিগুলো তো পরিচালনা করতে, এই এতগুলো উদাহরণ বলে এদের তো পরিচালনা করতে হবে, এদের তো পরিচালনা করতে হবে, এমনি এমনি তো চলবে না, এদের পরিচালনা করতে হবে। স্যার কে করবে পরিচালনা, পরিচালনাটা করবে কে, বলছে এই পরিচালনার দায়িত্বভার, তার উপরের প্যারায় আছে, উদাহরণগুলো বললাম তার উপরের প্যারায়, এই পরিচালনার দায়িত্বভার কারা করবে, একটি পরিচালক মন্ডলের উপর ন্যস্ত থাকে, কার উপর, ডিরেক্টর। মানে এই সমস্ত কোম্পানির কাজকর্মগুলো কে দেখাশোনা করে, পরিচালক কাজ, ডিরেক্টর, ঠিক আছে, পরিচালক মন্ডলের উপর ন্যস্ত থাকে। পরিচালক মন্ডলে যে নিযুক্ত ব্যক্তিরা, মানে ওই ডিরেক্টর যে প্যানেল আছে, ওই প্যানেলে যারা নিযুক্ত থাকবে, যারা অ্যাপয়েন্ট হবে, ওদেরকে কে অ্যাপয়েন্ট করবে, সরকার অ্যাপয়েন্ট, গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, গভর্নমেন্ট, ঠিক আছে তো, গভর্নমেন্ট ওদের মনোনীত হয়। সরকারি কোম্পানি, সীমিত সার্বজনীন কোম্পানি বা সীমিত ঘরোয়া কোম্পানি নিবন্ধিত হতে পারে। এই যে সরকারি কোম্পানি তৈরি হবে, পাবলিক কোম্পানি বা প্রাইভেট কোম্পানি হিসেবে তৈরি হতে পারে, নিবন্ধিত হতে পারে। সুতরাং উভয় ক্ষেত্রেই কারবার পরিচালনার দায়িত্ব বা সরকারের উপর থাকে। তাহলে এই বিজনেস সরকারি কোম্পানি কারা দায়িত্ববান করবে, কারবার পরিচালনা করবে কারা, সরকার, সরকারের উপর থাকবে। তাহলে মোটামুটি সব কটা উদাহরণগুলো আমি তোকে বলে দিলাম। তাহলে এখানে যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কি ছিল জানিস, দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, এটা কোন সংস্থা, এই মতো উদাহরণ পড়ে নিলাম, বুঝতে পারলি এটা বিধিবদ্ধ সংস্থা। তাহলে ভারতীয় রাষ্ট্রীয় কারবারের সাংগঠনিক রূপ কি, এই মতো তোকে পড়ালাম। রাষ্ট্রীয় কারবারের সাংগঠনিক রূপ 3 রকমের হয়, কি কি বললাম বল, বিভাগীয় পরিচালনা, সরকারি কোম্পানি, আর ব্যক্তিগত সংস্থা, বেশ হয়ে গেল। তাহলে সরকারের মালিকানা ও পরিচালনাধীন কারবার সমষ্টিকে কি বলা হয়, সরকার মালিকানা থাকবে, সরকারি পরিচালনা থাকবে, সরকারি ক্ষেত্র বলা হয়। বেসরকার মালিকানা, বেসরকার পরিচালনা, বেসরকারি ক্ষেত্র, ঠিক আছে। পুরোপুরি সরকারি মালিকানাধীন বল, এইমাত্র উদাহরণ, এখানে অনেকগুলো উদাহরণ আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, অক্ষয় পাত্র ফাউন্ডেশন, ভারতের জীবন বীমা নিগম, অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক তো বুঝতেই পারছিস। তো বলছে পুরোপুরি সরকারি মালিকানাধীন, পুরোপুরি সরকারি মালিকানাধীন কি হচ্ছে, ভারতের জীবন বীমা নিগম, ঠিক আছে, পুরোপুরি সরকারি মালিকানাধীন কি হবে, ভারতের জীবন বীমা নিগম।
এখানে পুরোপুরি সরকারি মালিকানাধীন, এখানে দেয়নি। এখানে অ্যান্সারটা মানে জীবন বীমা নিগম হবে না, এটা পুরোপুরি সরকারি মালিকানাধীন। আমি এইমাত্র বললাম কি হবে, স্টেট ট্রেডিং কর্পোরেশন আর স্টিল অথরিটি, দুটোর মধ্যে একটা আছে। হুম, কিন্তু এটার অরিজিনাল অ্যান্সার কি বললাম, সেল। পুরোপুরি সরকারি মালিকানাধীন, হ্যাঁ। স্টিল অথরিটি, এই তো না, না স্টেট ট্রেডিং কর্পোরেশন কি ছিল, স্টেট ট্রেডিং কর্পোরেশন, এই দুটোই ছিল, বাট এই দুটোর অপশন নেই। তো বইতে একটা জীবন বীমা নিগম দিয়ে, জীবন বীমা নিগমটা কি ছিল, ওটা হচ্ছে এক ধরনের বিধিবদ্ধ সংস্থা। তাহলে বিধিবদ্ধ সংস্থাটা কি, ওগুলো তো সরকারি মালিকানা, পুরোপুরি সরকারি মালিকানাধীন, ঠিক আছে। তো দামোদর ভ্যালি কর্পোরেশনও তো পুরোপুরি সরকারি। এটা তো জীবন বীমার দামোদর ভ্যালি কর্পোরেশনে কিছুটা পোর্শন ইয়ের হাতে আছে, বেসরকারের হাতে আছে, হয়তো আমি এটা কনফার্মেশন করে দেবো, ঠিক আছে। তো তো ভারতীয় জীবন বীমা নিগম হচ্ছে পুরোপুরি সরকারি মালিকানা। বলছে রাষ্ট্রীয় কারবার কোন মালিকানায় গড়ে ওঠে, হ্যাঁ, ওটাতে জীবন বীমা নিগমটাই দাগ দিয়ে রাখ। রাষ্ট্রীয় কারবার কোন মালিকানায় গড়ে ওঠে, তো সোজা কোশ্চেন, যে রাষ্ট্রীয় কারবার সরকারি মালিকানায় গড়ে ওঠে। বিধিবদ্ধ সংস্থার প্রধান উদ্দেশ্য কি? বিধিবদ্ধ সংস্থা মানে কি, বিধিবদ্ধ সংস্থা জিনিসটা দেখ, বিধিবদ্ধ সংস্থা জিনিসটা কি ছিল, বিধিবদ্ধ সংস্থা কিন্তু বললাম যেটা লোকসভা বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় বিধিবদ্ধ সংস্থা, ঠিক আছে। এর কাজটা কি, এর প্রধান উদ্দেশ্যটা কি, তাহলে তুই একটু দেখে নিতে হবে, তোকে ভালো করে পড়ে নিতে বিধিবদ্ধ সংস্থার উদ্দেশ্যগুলো, একটা একটা করে পড়বে ভাই। এর কোনো উদ্দেশ্য নেই, বিধিবদ্ধ সংস্থার সেরকম কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য বলে আলাদা করে পয়েন্ট নেয়নি। তো বিধিবদ্ধ সংস্থার প্রধান উদ্দেশ্য কি? ও বললো বিধিবদ্ধ সংস্থার বৈশিষ্ট্য হলো উদ্দেশ্য বলে একটা পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটা আছে উদ্দেশ্য। কি বলেছে, জনকল্যাণের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, মানে মুনাফা অর্জন করা এর প্রধান উদ্দেশ্য না। তাহলে কি বুঝতে পারলি, বিধিবদ্ধ সংস্থার প্রধান উদ্দেশ্য কি, জনকল্যাণের জন্য, জনকল্যাণ মানে সমাজ কল্যাণ হচ্ছে বিধিবদ্ধ সংস্থার প্রধান উদ্দেশ্য, সমাজ কল্যাণ করা। তুই একটু ভেবেও দেখতে পারি যে উদাহরণগুলো, এলআইসি কি করে, ওরা কি প্রফিট করার জন্য আসে না, ওরা কিন্তু জনকল্যাণ, জনগণের কল্যাণ করে, জনগণের ভালোর জন্য যে কাজটা করছে, ঠিক আছে। তো এটা সমাজ কল্যাণ করে। বিধিবদ্ধ সংস্থা ঝুঁকি বহন করে, বিধিবদ্ধ সংস্থার ঝুঁকিটা কে নেবে, সরকারি কোম্পানি, সরকারি নেবে। তো যে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত হওয়াকে কি বলে, সরকারি হস্তক্ষেপ থেকে, মানে সরকার যে হস্তক্ষেপ করবে না, সরকার যে কোনো কাজে হস্তক্ষেপ করবে তার থেকে মুক্তি হওয়াকে কি বলে, তাকে মুক্ত হওয়াকে বলে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, এটাকে পড়বি। সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত হওয়াকে কি বলা হয়, স্বায়ত্ত শাসন। বলছে বিভাগীয় পরিচালনায় কর্মচারীরা প্রকৃতপক্ষে কি হয়, বিভাগীয় পরিচালনা, বিভাগীয় পরিচালনা মানে প্রথমেই বলেছিলাম, বিভাগীয় পরিচালনা কি বলেছিলাম, কোন বিভাগীয় মন্ত্রীর অধীনে থাকবে, ঠিক আছে, থেকে কারবারি নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তা বিভাগীয় পরিচালনার অধীনে যে সময় কর্মচারী থাকে তারা প্রকৃত কি হয়, ওরা কিন্তু সরকারি কর্মচারী, ওরা সরকারি কর্মচারী। ডাক ও তার বিভাগে কারবারে যে বিভাগের অন্তর্গত, মানে ডাক, এটা বলেছিলাম বিভাগীয় পরিচালনা, বিভাগীয় প্রতিষ্ঠান কোন মালিকানায় পরিচালিত হয়, সরকারি। তো যে সরকারি ও বেসরকারি মালিকানা এবং পরিচালনায় গঠিত সংস্থাগুলিকে কি বলা হয়, সরকারি আর বেসরকারি দুটো মিলে যখন হবে সেটা যৌথ হয়ে যাবে, যৌথ।
তো যে ভারতে আকাশবাণী ও দূরদর্শন বলেছিলাম, ভারতে আকাশবাণী ও দূরদর্শন কার উদাহরণের মধ্যে করেছিল? আকাশবাণী ও দূরদর্শন কোন ব্যবস্থাপনার উদাহরণ ছিল? বিভাগীয় পরিচালন। এই যে আকাশবাণী ও দূরদর্শন বিভাগীয় পরিচালন উদাহরণ হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে বিভাগীয় পরিচালন। ঠিক আছে, তো কোনটা বি হবে? তাহলে হচ্ছে আন্তর্জাতিক বা বহুজাতিক কারবারের বৈষম্য কোনটা, মানে আন্তর্জাতিক কারবার বা বহুজাতিক কারবার মানে বুঝলি আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল বিজনেস, কোনটা ইন্টারন্যাশনাল বিজনেসের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল বিজনেসের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোনটা? দেখ, বৃহদায়তন আকৃতি, এটা তো ইন্টারন্যাশনাল বিজনেসের বৈশিষ্ট্য। বড় হবে বিজনেসটা, আকৃতি বড় হবে। আন্তর্জাতিক কার্যকলাপ, এটাও বৈশিষ্ট্য। বিদেশি মূলধন বিনিয়োগ, ঠিক আছে, এটাও বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। তো বৈশিষ্ট্যের মধ্যে বললে তুই বল ইন্টারন্যাশনাল বিজনেসে যে কম্পিটিশন বেশি হয় না কম হয়? বেশি হয়। তো ওরা কি দিয়েছে? ওরা বলছে কম্পিটিশন কম দিয়েছে, তাহলে কোনটা হতে পারে? বলছে ইন্টারন্যাশনাল বিজনেসের কোনটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, তাহলে তো জানতে হবে কোনগুলো বৈশিষ্ট্য। তুই তিনটে যদি দেখছিস বৈশিষ্ট্য, প্রতিযোগিতা বেশি হয় ইন্টারন্যাশনাল বিজনেসে, তুই যত ইন্টারন্যাশনাল বিজনেস করে প্রতিযোগিতা হবে, কম্পিটিশন থাকে মার্কেটে। ঠিক আছে, তো বলছে কম্পিটিশন কম হয় না, এটা ঠিক নয়। নিম্নলিখিত কোনটি সরকারি কোম্পানি নয়, এর মধ্যে কোনটা সরকারি কোম্পানি নয়? দেখ, স্টেট ট্রেডিং কর্পোরেশন, এবার তো কি বললি স্টেট ট্রেডিং পুরোপুরি সরকারি। তারপর কি ছিল? স্টিল অথরিটি, স্টেট। বিএসএনএল এমনি বাদ দেন, বইতে লেখা বিএসএনএল কি বলে, বিএসএনএল কি সরকারি, বিএসএনএল সরকারি, তুই জানিস তো বিএসএনএল সরকারি, তিনটেই তো সরকারি। কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যাল সেটা সরকারি নয়, এটা বেসরকারি। যেমন একটু বেসরকারি গুলোর দিকে একটু আসি। এই যে তোকে একটু বলছিলাম স্বায়ত্তশাসন জিনিসটা কি, একটু পরে দিই স্বায়ত্তশাসন জিনিসটা কি। এই যে 18 নম্বর পয়েন্ট, স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসনকে ইংরেজিতে বলা হয় কি বলতো? অটোনমি। ঠিক আছে, তো অটোনমি মানে অটোনমাস যেটাকে বলা হয়, পুরোপুরি নিজেই নিজেই, ঠিক আছে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, তো ও জনসাধারণের প্রতি দায়বদ্ধতা বা গণকৈফল, অ্যাকাউন্টেবিলিটি। বলছে স্বায়ত্তশাসন বা অটোনমি একটা গ্রিক শব্দ অটোনোমিয়া থেকে এসেছে। তাহলে যদি কখনো পড়ো এরপর শর্ট কোশ্চেন আসে, এটা মাথায় রাখবি। তাহলে এই স্বায়ত্তশাসন ইংরেজিতে কি বলা হয়? স্বায়ত্তশাসন ইংরেজিতে বলে অটোনমি। এই অটোনমি কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড। অটোনমি কথাটা গ্রিক ওয়ার্ড, অটোনোমিয়া থেকে এসেছে, যার মানে কি স্বাধীনতা। এর মানে কি স্বাধীনতা। কারবারি ক্ষেত্রে স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ পরিচালনার ব্যাপারে স্বাধীনতা, দৈনন্দিন কাজ পরিচালনার ব্যাপারে স্বাধীনতা। এই যেমন আমি বলছি ধর, তোকে বলছি যেমন ধর কি একটা বলবো, ধর সেন্ট জেভিয়ার্স, সেন্ট জেভিয়ার্স ওদের একটা ইউনিভার্সিটি আছে, সেন্ট জেভিয়ার্স কলেজ। ওদের একটা, ওরা একটা অটোনমাস ইউনিভার্সিটি, অটোনমাস বডি, অটোনমাস বডি। ওরা কিন্তু যেমন ধর এখানে মোটামুটি ধর ওয়েস্ট বেঙ্গলে বা ম্যাক্সিমাম যত কলেজ, ও ক্যালকাটা ইউনিভার্সিটি আনে সব কটা কলেজ। আর ওটা ওদের নিজস্ব একটা আলাদা ইউনিভার্সিটি আছে। ঠিক আছে, এমনি অ্যামিটি ইউনিভার্সিটি আছে, ওরা অটোনমাস। ঠিক আছে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ওরা নিজের নিজের একটা আলাদা অটোনমাস। তো বলছে এখানে স্বায়ত্তশাসন বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের দৈনিক কাজ পরিচালনার ব্যাপারে স্বাধীনতা। ওরা যে প্রতিদিনের যে কাজকর্ম করবে সেই ব্যাপারে একটা স্বাধীনতা পাবে, এটাকে অটোনমাস বলা হয়। ঠিক আছে, তো ব্যবস্থাপনায় পরিপূর্ণ স্বাধীনতা না থাকলে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না। রাষ্ট্রীয় কারবারি প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন বলতে লাল ফিতে দৌরাত্ম্য থেকে মুক্তি বা সরকারি হস্তক্ষেপ থেকে, তখন বলেছিলাম না? তাহলে স্বায়ত্তশাসন মানে, স্বায়ত্তশাসন বা অটোনমি মানে কারোর উপর ডিপেন্ডেন্ট নাই, ওরা ওদের মতন কাজ করবে। মানে কেউ বললো এভাবে কাজ করো, ওরম না, স্বায়ত্তশাসন পুরোপুরি নিজের উপর। ঠিক আছে, এখানে ভালো করে দেখ কি বলছে। স্বায়ত্তশাসন মানে বলতো সরকারের হাত থেকে মুক্ত পাওয়া। দেখ এখানে কি বলেছে, বলছে স্বায়ত্তশাসন বলতে লাল ফিতে দৌরাত্ম্য থেকে মুক্তি। যদি বুঝতে অসুবিধা কি লিখেছে, বলছে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত হওয়া। মানে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এটা স্বায়ত্তশাসন মানে। ঠিক আছে, তো সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত হওয়া। রাষ্ট্রীয় কারবারি প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের দুটো দিক আছে, একটা বাহ্যিক দিক, একটা আভ্যন্তরীণ দিক। ব্যবস্থাপনার প্রতিটি স্তরে যদি স্বায়ত্তশাসন প্রবর্তন করা যায়, তবে প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পায়। কিন্তু যদি অবাধ স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়, তবে অতিরিক্ত প্রভুত্ব, দুর্নীতি, গণকৈফল্য হানির সম্ভাবনা থাকে।
তো মেনলি তোর ওখানে জানা দরকার ছিল স্বায়ত্তশাসন জিনিসটা কি। এটা একটা ইংলিশ ওয়ার্ড অটোনমি, অটোনমি থেকে কথাটা এসছে, একটা গ্রিক ওয়ার্ড অটোনমি থেকে এসছে স্বায়ত্তশাসন। ঠিক আছে, স্বায়ত্তশাসন মানে সরকারের হাত থেকে মুক্ত। সোজা সোজা স্বায়ত্তশাসন মানে কি, সরকারের হাত থেকে মুক্ত। ঠিক আছে, ওদের স্বায়ত্তশাসন মানে কি, ওদের একটা নিজস্ব একটা বডি আছে, নিজস্ব body। তো যেটা আমরা পুরো বলছিলাম, আর একটা এখানে দেখে নেই গণকৈফত জিনিসটা কি। গণকৈফত, গণকৈফত মানে কি? গণকৈফত মানে কি, এইটুকু পরে বললাম গণকৈফত মানে কি? জনগণকে কৈফত দিই। সোজা কথা, পাবলিককে কৈফত দিতে হবে। পাবলিক, এটাকে বলে গণকৈফত। তো এখানে কি জনসাধারণের কাছে রাষ্ট্রীয় কারবারগুলি পরিচালন পদ্ধতি ও কাজকর্মে হিসাব প্রদানকে গণকৈফিয়ত বলে। তাহলে জনসাধারণের কাছে রাষ্ট্রীয় কারবার মানে সরকারি কারবারগুলো, ঠিক আছে তো, পরিচালন পদ্ধতি ও কাজকর্মে হিসাব প্রদানকে গণকৈফিয়ত বলে। রাষ্ট্রীয় সংস্থা যেগুলি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে এবং সেগুলির ক্ষেত্রে ভারপ্রাপ্ত মন্ত্রীকে আইনসভার কাছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে জবাবদিহি করতে হয়। রাষ্ট্রীয় কারো বিভাগীয় পরিচালনার ক্ষেত্রে তার কাজের জন্য জনসাধারণের কাছে, মানে এটা তোকে কিভাবে বলছে, গণকৈফত মানে কি, তো জনগণকে কৈফত দিতে, বাজেট পেশ করতে হবে, এগুলো সব বলতে হবে কি কোথায় কি হয়েছে, এখান থেকে নিচে লিখেছে। এই যে রাষ্ট্রীয় সংস্থাগুলি জনস্বার্থ রক্ষার দায়িত্ব কতখানি পালন করছে। ঠিক আছে, সরকার ওই জনস্বার্থ যেগুলো আছে না, সেগুলো কতটা দায়িত্ব পালন করছে সেটা তত আইনসভায় প্রশ্নোত্তর, বিতর্ক, বার্ষিক বিবরণ, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে, তারপর বাজেট ও ব্যয় বরাদ্দ মঞ্জুরি হিসাব, অডিট রিপোর্ট, এইগুলো সমস্ত কিছু জানাবে, জনগণের কাছে জানাবে। ঠিক আছে, তো এটা আর কি বলেছে। তো সেগুলো গণকৈফত মানে কি, সোজা সাপটা যে গণকৈফত মানে হচ্ছে জনগণকে কৈফত দেওয়া বিভিন্ন বিষয়ে। এই যেটা বলছিলাম, গ্লোবাল এন্টারপ্রাইজ কাকে বলে? গ্লোবাল মানে আন্তর্জাতিক বিজনেস। উন্নত দেশগুলি থেকে, ঠিক আছে, উন্নত দেশগুলি থেকে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে বিদেশি বিনিয়োগ, ঠিক আছে, ও প্রযুক্তি হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সংস্থাগুলি ও আন্তর্জাতিক সংস্থা। দেখ, যে সমস্ত দেশ না অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, বিদেশ থেকে সেই দেশে আসে কি করে, ইন্ডাস্ট্রি করতে আসে। তাই কি লিখেছে, উন্নত দেশগুলি থেকে, ধর আমেরিকা উন্নত দেশ। এবার ধর যে দেশটা উন্নত নয় আর্থিক দিক থেকে, অনুন্নত, তাহলে কি করে, বিদেশ থেকে আমেরিকা থেকে সেই দেশে আসে, সেই দেশে একটা ইন্ডাস্ট্রি তৈরি করে। ঠিক আছে, যদি বলছে উন্নত দেশগুলি থেকে স্বল্পোন্নত দেশগুলিতে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সংস্থাগুলি হলো গ্লোবাল এন্টারপ্রাইজ বা আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থাগুলি বর্তমানে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, ঠিক আছে, বা সুপার ন্যাশনাল এন্টারপ্রাইজ হিসেবে পরিচিত লাভ করেছে। ঠিক আছে, এর উদাহরণটা খুব জরুরি, উদাহরণটা পড়ো। গ্লোবাল এন্টারপ্রাইজ উদাহরণটা কি, কোকোকোলা, কোকোকোলা কোম্পানি, কোকোকোলা কিন্তু ইন্টারন্যাশনাল, ঠিক আছে, কোকোকোলা কি গ্লোবাল এন্টারপ্রাইজ উদাহরণ। বাটা কোম্পানি, কি বললাম, বাটা কোম্পানি, ঠিক আছে, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল, ঠিক আছে, বা গ্লোবাল বলতে হয়, গ্লোবাল। মারুতি সুজুকি, মারুতি সুজুকি, কি বললাম, মারুতি সুজুকি। তারপর কি বলে, পেপসি কর্পোরেশন, হিন্দুস্তান লিভার। উদাহরণগুলো পড়ে রাখবি, উদাহরণগুলো পড়ে রাখবি, কি বলেছে উদাহরণগুলো বল, কয়েকটা মুখস্থ রাখ। কোল্ড ড্রিঙ্কস মার্কেট বা কোকাকোলা ফ্যাক্টরি, জুতোর বাটা, গাড়ির মারুতি সুজুকি, আর হিন্দুস্তান লিভার। অনেক হিন্দুস্তান লিভার প্রোডাক্ট আমরা ইউজ করি। ঠিক আছে, তো এবার দেখ কি বলছে, এবার বলছে দেখ এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখ উদাহরণটা দেখ, ইন্ডিয়ার বহুজাতিক কোম্পানিগুলো কি কি আছে দেখ, ইন্ডিয়াতে ইন্ডিয়ার কি কি আছে দেখ, ইন্ডিয়ার প্রজেক্ট গুলো দেখ, এশিয়ান পেইন্টস, ইনফোসিস, উইপ্রো, টাটা মোটরস, র্যানব্যাক্সি। র্যানব্যাক্সি জানিস তো, র্যানব্যাক্সি জিনিসটি যে আমরা ভলিনিজেল ইউজ করি না, ভলিনিজেল, ওরা র্যানব্যাক্সি কোম্পানি, ওরা র্যানব্যাক্সি কোম্পানি, ভলিনিজেলটা হয় র্যানব্যাক্সি। আর আদিত্য বিড়লা গ্রুপ। ঠিক আছে, তাহলে বুঝলি ইন্ডিয়ার কোনগুলো আছে, এগুলো ইন্ডিয়ার। আমেরিকার কোনগুলো আছে দেখ, কোকাকোলা, পেপসি, ইউনিলিভার, ঠিক আছে, ইউনিলিভার, আর হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কোম্পানি, ঠিক আছে, জেনারেল ইলেকট্রিক কোম্পানি, এইগুলো ইউএসএ। কয়েকটা পড়ে রাখবি, যেমন কোকাকোলা, পেপসি তো কমন, এটা পড়ে রাখতে পারি। জাপানের কি কি আছে, সুজুকি আর সনি, জাপানের সুজুকি আর সনি। আর ইউকে, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ যুক্তরাজ্য, এদের কি কি আছে, ব্রুক বন্ড। হিন্দুস্তান লিভারটা পড়ে রাখতে হবে, হিন্দুস্তান লিভারটা কমন করতে পারবে। লিপটন, লিপটন তো, লিপটন তো দেখেছি, লিপটনটা দেখতে কফি, কফি মেশিন লিখে লিপটন। ঠিক আছে, তো তারপর দেখি ক্যাডবেরি, কি, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তুই পড়ে রাখবি, বুঝতে পারলি তো, এগুলো পড়ে রাখবি কিন্তু। গ্লোবাল মার্কেট, গ্লোবাল মার্কেট মানে কি, যে বাজার দেশের সীমানা অতিক্রম করে সারা বিশ্বকেই, ঠিক আছে, বাজার বলে বিবেচনা করে।
যে বাজার দেশের সীমানা অতিক্রম করে সারা বিশ্বকে বাজার বলে অতিক্রম করে গ্লোবাল মার্কেট বলে। ওটা কি ছিল আগে? একটা গ্লোবাল এন্টারপ্রাইজ, একটা গ্লোবাল মার্কেট। উদাহরণ কি? জার্মানির জেনারেল মোটরস, ব্রিটিশ যুক্তরাজ্যের ব্রুক বন্ড, হিন্দুস্তান লিভার লিমিটেড, লিপটন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কি আছে? কোকা-কোলা কর্পোরেশন, পেপসি কর্পোরেশন, ইউনিয়ন কার্বাইড, ভারতের টাটা, বিড়লা, জাপানের সোনি, সুজুকি প্রভৃতি বিশ্ববাজার উদাহরণ। ওই একই আগের উদাহরণ বলে মোটামুটি তুলে দিয়েছি। আর একটা বলে নেন, সব কাকে বলে গুলো আমি দেখেই জানি। যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ কাকে বলে? বলছে সরকারি ও বেসরকারি মালিকানা পরিচালনায়, মানে আমাদের দেশ ভারতবর্ষ যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে না, মানে মানে আমাদের দেশে কি হয়, কিছু সরকারি প্রতিষ্ঠানও আছে আর বেসরকারি, দুটো প্রতিষ্ঠান মিলিত হয়ে গঠিত। তো বলছে সরকারি ও বেসরকারি মালিকানা ও পরিচালনায় গঠিত, যৌথভাবে গঠিত কার্মিক প্রতিষ্ঠানগুলি সমষ্টিকে বলা হয় যৌথ উদ্যোগ। ঠিক আছে তো? তাহলে কি বলেছে? যৌথ উদ্যোগ জিনিসটা কি? জয়েন্ট ভেঞ্চার কাকে বলে? যেখানে সরকারের মালিকানা থাকবে ও বেসরকারি, সরকারের মালিকানা ও বেসরকারি মালিকানা, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুটো মিলেই থাকবে, তাকে বলে যৌথ উদ্যোগ। যেমন এই প্যারাটা একটু পড়, খুব ভালো প্যারা এটা, এটা খুব ভালো প্যারা। এই প্যারাটা একটু পড়তে হবে, এই প্যারাটা বুঝতে পারলি তো? এই প্যারাটা পড়বো। কাকে বলে গুলো দেওয়ার নিচে আছে। ১ নম্বর বলছে যৌথ মূলধন। যৌথ উদ্যোগ মানে জয়েন্ট ভেঞ্চারে যে ক্যাপিটাল হয় না, দুরকম ভাবে ক্যাপিটাল হতে পারে, দুরকম। জয়েন্ট ভেঞ্চারে, সেকেন্ড প্যারাটা। চৌদ্দ উদ্যোগ সরকারি হচ্ছে থাকে। হ্যাঁ, ওই প্যারাটা, সেকেন্ড লাইনটা। বলছে যৌথ উদ্যোগে মূলধন বিনিয়োগ দুরকম হতে পারে। যৌথ উদ্যোগে মূলধন বিনিয়োগ করকম হতে পারে, দুরকম হতে পারে। কেমন কেমন হতে পারে মূলধন বিনিয়োগ? দেখ, যৌথ উদ্যোগে যৌথ উদ্যোগে পরিচালিত কারবারি প্রতিষ্ঠানে সরকারি ও বেসরকারি মূলধন আধা আধি ভাবে নিয়োজিত হতে পারে। মানে মানে যতটা ক্যাপিটাল দরকার সরকার হাফ দিল, বেসরকার হাফ দিল, হয়ে গেল। অর্থাৎ মোট মূলধনে 50% সরকার আর 50% বেসরকার বিনিয়োগ করবে। এরকম হতে পারে মোট মূলধনে 50% সরকার দিয়ে দিল, 50% সরকার দিয়ে দিল, 25% বেসরকার দিল, তাহলে স্যার আরো তো বাকি 25% হয়ে গেলো। বাকি 25% কে দেবে? পাবলিকের থেকে জোগাড়, পাবলিকের থেকে জোগাড় করে বাকি 25%। আবার কখনো এরকম হতে পারে যে সরকার সব মূলধনে দিয়ে দিল, পুরো 100% সরকার দিয়ে দিল, তাহলে স্যার তাহলে বেসরকারি করে ওর শুধু পরিচালনা করো, ওরা পরিচালনা করো। তো এটা একটু জাস্ট দেখে রাখে। এইবার দেখ কি বলেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের হলদিয়াতে কি আছে? পেট্রোকেমিক্যালস, এটাই তো উদাহরণ ছিল, এটার জন্যই আমরা পড়তে এসেছিলাম এই পয়েন্টটা। ঠিক আছে তো? হলদিয়ার পেট্রোকেমিক্যালস এটা কি? জয়েন্ট ভেঞ্চারের উদাহরণ। কিসের উদাহরণ? জয়েন্ট ভেঞ্চার। ঠিক আছে তো? পুরুলিয়ার সিমেন্ট ও ক্ষুদ্র ইস্পাত কারখানা, সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স, বীরভূমে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে তো? ইন্ডিয়া মেশিনারি লিমিটেড, ইন্ডিয়ান রিয়ার আর্টস লিমিটেড, ঠিক আছে, প্রভৃতি শিল্প যৌথ মালিকানায় গড়ে উঠেছে। যৌথ উদ্যোগে গড়ে ওঠা আরো কয়েকটি প্রতিষ্ঠান, গুজরাট সার কারখানা, ঠিক আছে, মাদ্রাস সার কারখানা, কোচি তেল শোধনাগার, চেন্নাই তেল শোধনাগার, ঠিক আছে তো? এই উদাহরণগুলো একটু পড়ে রাখিস। উদাহরণ থেকে এখানে কি পেলি? এখানে তোকে বলছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কার মধ্যে পড়ে। তো এইগুলো, এইটুকুই উদাহরণগুলো পড়তে হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালস কার মধ্যে পড়ে বললি? দেখলি যৌথ, যৌথ। কি বলেছে এই, এখানে বলেছে এই যে সার কারখানাগুলো বলেছে না নিচে, সার কারখানাগুলো, এই সার কারখানাগুলোর মধ্যে সরকারের মালিকানা কত? 50, মানে বুঝলি তো? সরকারি মালিকানার অংশ 51%। সার কারখানাগুলিতে বলছে এগুলির মধ্যে সরকারি মালিকানা অংশ হলো সার কারখানাগুলিতে 51%, ঠিক আছে, কোচি শোধনাগারে 54%, চেন্নাই শোধনাগারে 74%, বাকি অংশ বিদেশি শিল্পপতিদের মালিকানা। তাহলে বুঝতে পারলি কি বললাম? ধর আমি তোকে বললাম সার কারখানাগুলি সরকারের মালিক কত? 51। কোচি শোধনাগারে সরকারের মালিকানা কত? 54। আর চেন্নাই শোধনাগারে সরকারের মালিকানা কত? 74। আর বাকি যে পোর্শনটা আছে ওটা হচ্ছে বিদেশি, বিদেশি পুঁজিপতি বা কি বলে শিল্পপতি, বিদেশি শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে বুঝতে পারলি ভারতে কোনটি সরকারি কোম্পানি নয় এর মধ্যে? তুই বুঝতে পারলি 3টে সরকারি কোম্পানি, কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যাল যৌথ, সরকারি নয়। নিচের কোনটি ভারতের বহুজাতিক বহুজাতিক কোম্পানি নয়? বহুজাতিক কোম্পানি জানিস তো? ওই যেটাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি বলে, বিদেশি কোম্পানি মানে বললি কোনটা বললি? ওই ধর ওয়ার্ল্ড মার্কেট, তারপর বললি ইন্টারন্যাশনাল মার্কেট, গ্লোবাল এন্টারপ্রাইজ, কি গ্লোবাল এন্টারপ্রাইজ, গ্লোবাল মার্কেট। তাহলে এর মধ্যে কোনটা গ্লোবাল মার্কেট নয়?
দেখ ইনফোসিস ভারতের মধ্যে, ইনফোসিস ভারতের, এটা কিন্তু গ্লোবালের মধ্যে পড়ে। কি বুঝতে পারলি তো? ভারতের। উইপ্রো ভারতে। তারপর কি বলেছিলাম? জেনারেল ইলেকট্রিক কোম্পানি, ঠিক আছে, এটা ইউএস এর ছিল, ঠিক আছে তো? তাহলে এই তিনটেই তো বিদেশি, এই তিনটে কি গ্লোবালের মধ্যে পড়ছে। কিন্তু বিএসএনএল কি পুরোপুরি সরকারি আর ভারতে। তো বুঝতে পারলি অ্যান্সারটা? দৈনন্দিন কাজকর্মে সরকারের মধ্যস্থতা করে, দৈনন্দিন কাজকর্মে সরকারের মধ্যস্থতা সর্বাধিক হলো, মানে এটা তো এইমাত্র বললি না। সরকারি কোম্পানি, ভালো করে আরেকবার পর, সরকারি কোম্পানি থেকে এই কথা লেখা ছিল দৈনন্দিন কাজকর্মে। ওখানে প্রথমেই লেখা ছিল, দেখ আমি আবার পড়ে দিই, খোল। সরকারি কোম্পানি কাকে বলে? দৈনন্দিন কাজকর্মে একটা লেখা ছিল পয়েন্ট। আমি কি পয়েন্টটা পড়তে বলেছিলাম?
একটু পরে করছেন না। ভারতের জীবন বীমা নিগম কোনটা? বিধিবদ্ধ কর্পোরেশন। যৌথ উদ্যোগে যৌথ উদ্যোগে কারবারের মূল উদ্দেশ্য কি? যৌথ উদ্যোগের কারবারের মূল উদ্দেশ্য কি? মানে জয়েন্ট ভেঞ্চার যে করছে না, যে জয়েন্ট বিজনেস জয়েন্ট ভেঞ্চার করছে, মেইন উদ্দেশ্যটা কি? মুনাফা ও জনকল্যাণ। মুনাফা করা, মুনাফা তো করবেই, অবশ্যই করতে এবং জনকল্যাণও করবে, শুধু মুনাফা করবে না। ভারতের রাষ্ট্রীয় কারবারের সাংগঠনিক রূপ কি? তিনটে। ভারতের রেল কি ধরনের প্রতিষ্ঠান? বিভাগীয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কি একটা সব সরকারি কোম্পানি। ভারতের রিজার্ভ ব্যাংক কি? বিভাগীয় সংস্থা। বিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে, এটা হবে বিধিবদ্ধ সংস্থা। নেক্সট বলছে টিপিএলপি। টিপিএলপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইংলিশে বলছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে কোনটা হবে? সরকারি বেসরকারি অংশীদারিত্ব। পাবলিক মানে সরকারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রাইভেট তার মানে হচ্ছে তোর বেসরকারি, আর পার্টনারশিপ মানে অংশীদারিত্ব। হলদিয়া পেট্রোকেমিক্যালস যৌথ উদ্যোগ কারবার। বেসরকারি ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান কি? বেসরকারি ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান কি? বিধিবদ্ধ, এটা কি বেসরকারি? না। বিভাগীয়? বেসরকারি। সর যৌথ হিন্দু পারিবারিক কারবার, জয়েন্ট হিন্দু ফ্যামিলি। যৌথ উদ্যোগের উল্লেখযোগ্য অসুবিধা কি? যৌথ উদ্যোগের যৌথ যৌথ উদ্যোগ, আচ্ছা যৌথ উদ্যোগ, যৌথ হিন্দু পরিবার মানে যৌথ উদ্যোগের অসুবিধা কি? যৌথ উদ্যোগের অসুবিধাটা কি? একটা হচ্ছে প্রভাবশালী বেসরকারি মালিক গোষ্ঠীর চাপ, ঠিক আছে। তো এই যৌথ উদ্যোগের অসুবিধাগুলো তুই একবার দেখে নিতে পারিস, যেমন লাস্টে চলে গিয়ে যৌথ উদ্যোগের অসুবিধা। প্রথম পয়েন্ট কি বলেছে? বেসরকারি ক্ষেত্রের চাপ। যৌথ উদ্যোগের অসুবিধা কি? বেসরকারি ক্ষেত্রের চাপ। বলছে যৌথ উদ্যোগ সরকারি ও বেসরকারি মালিকানা সহাবস্থান দেখা যায় এবং সরকারি মালিকানার শেয়ারের অংশই বেশি থাকে। তথাপি অনেক ক্ষেত্রে প্রভাবশালী বেসরকারি মালিক গোষ্ঠীর চাপ এত বেশি থাকে যার ফলে সরকারের কল্যাণমূলক ও রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ ব্যাহত হয়। তার বুঝলি কোন পয়েন্টটা হবে? এখানে কি হচ্ছে? প্রভাবশালী বেসরকারি মালিক গোষ্ঠীর চাপ। যৌথ উদ্যোগের উল্লেখযোগ্য অসুবিধা হলো কি? মেন অসুবিধা বলতে পারিস বেসরকারি মালিক গোষ্ঠী থেকে একটা চাপ আসে, ঠিক আছে তো। তাহলে বাকিগুলো তো সুবিধা দেখ, ঠিক আছে। বাকি পয়েন্ট গুলো যে কি আছে, পরের পয়েন্ট গুলো সুবিধার মধ্যেই পড়ছে। কারণ যৌথ উদ্যোগে মূলধনের কোনো সমস্যা হয় না, শ্রমিকের অসন্তোষ হয় না, তারপর হচ্ছে জমির কোনো সমস্যা হয় না। নিচের প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান, কোনটা যৌথ প্রতিষ্ঠান নয়? দেখ অশোকা বলছে কোনটা যৌথ মালিকানাধীন। যৌথ মালিকানাধীন মানে বুঝিস তো, সরকার বেসরকার মিলিয়ে আছে। অশোকায় সরকার বেসরকার মিলিয়ে আছে। তার ভেল সরকার বেসরকার আছে। ইন্ডিয়ান টেলিফোনের সরকার, কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া পুরোপুরি তো সরকারি। সরকারি কারবারের প্রধান উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। মেন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। সরকারি বিভাগীয় সংগঠন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান একটি উদাহরণ কি? সরকারি বিভাগীয় সংগঠনের সরকারি বিভাগীয় সংগঠন, বিভাগীয় সংগঠন ছিল ডাক ও তার বিভাগ থেকে লেখা ছিল ডাক ও তার বিভাগ। বেসরকারি কারবারের প্রধান উদ্দেশ্য কি? বেসরকারি কারবারের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন এবং সেবা দুটোই করে। যেমন টিসিএস টাটা কোম্পানি, ও কি শুধু মুনাফাই করে? সব লোকে চাকরিরও ব্যবস্থা করে দেয় বা সমাজ কল্যাণমূলক কাজ করে। কোন প্রতিষ্ঠান কোম্পানি আইন দ্বারা গঠিত? সরকারি কোম্পানি কোম্পানি আইন দ্বারা গঠিত। এই তো সরকারি কোম্পানি কোম্পানি আইন দ্বারা গঠিত ছিল তো। এই যে সরকারি কোম্পানি, দেখ সরকারি কোম্পানি 1956 সালে ভারতীয় কোম্পানি আইনে এত নম্বর ধারা অনুসারে।
ওটা লোকসভা বা বিধানসভায় আইন পাশের মতো, ওটা আইন পাস আর একটা কোম্পানি আইন, দুটো আলাদা। এবার বলছে আন্তর্জাতিক সংস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য কি? আন্তর্জাতিক সংস্থার প্রধান বৈশিষ্ট্য কি, মানে যে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল এন্টারপ্রাইজ হচ্ছে একাধিক দেশের মধ্যে ক্রয় বিক্রয়ের কাজ করা, এটা মেন উদ্দেশ্য বা বৈশিষ্ট্য বলতে পারিস। আন্তর্জাতিক সংস্থাগুলির কার্যকলাপের পরিধি কতদূর বিস্তৃত? বিভিন্ন দেশে। তো আর একটা দেশে হবে না, বিভিন্ন দেশে। ভারতের বিধিবদ্ধ সংস্থার উদাহরণ কি? বিধিবদ্ধ সংস্থা দামোদর মধ্যপ্রদেশ। দামোদর ভ্যালি কর্পোরেশন। ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের ভিত্তিতে যখন কোনো শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে তখন তাকে কি প্রতিষ্ঠান বলে? ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের ভিত্তিতে যখন কোনো বিজনেস গড়ে ওঠে তখন তাকে কি বলে? বেসরকারি ক্ষেত্র। সরকারি ক্ষেত্র বলতে সরকারি মালিকানায় শিল্প, কৃষি, আর্থিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি পরিচালনাকে বোঝায়। আচ্ছা, এটা না, এটা ভালো কথা। এটা কি বলেছে? এটা উক্তি বলেছে। এই কথাটা কে বলেছে? বলছে সরকারি ক্ষেত্র বলতে বোঝায় সরকারি মালিকানায় শিল্প, সরকারি মালিকানায় কৃষি, সরকারি মালিকানায় আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি পরিচালনা করাকে বোঝায়। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে কি? অর্থাৎ সরকারি ক্ষেত্র কাকে বলে? ওখানে দেখ LH হ্যানে কি বলেছিল? সরকারি ক্ষেত্র যেখানে লেখা আছে ওখানে LH হ্যানে কি বলেছিল ওই কথাটা বল। আমি কার্ডটা পড়তে বললাম, বল LH হ্যানসন। ঠিক আছে, LH হ্যানসন। হ্যানসন কি বলেছে দেখ, এই যে বলছে সরকারি ক্ষেত্রে বলছে সরকারি মালিকানা শিল্প, কৃষি, আর্থিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি পরিচালনাকে বোঝায়। ঠিক আছে, এটা বলেছিল। কে বলেছিল? LH, সরি, AH হ্যানসন বলেছিল। সরকারি কারবারের একটি অসুবিধা কি? সরকারি কারবারের অসুবিধা জনকল্যাণ করে, এটা কি অসুবিধা না তার সুবিধা? শ্রমিক কল্যাণ সুবিধা, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা অবশ্যই। আমি সবসময় বিদেশ থেকে প্রচুর আমদানি করবো না, আমরা সবসময় বিদেশ থেকে প্রচুর আমদানি করবো না, ঠিক আছে? বুঝতে পারলি আমাদের মানে ইন্টারন্যাশনাল পলিসি কেমন হওয়া উচিত, বিজনেসের ইন্টারন্যাশনাল পলিসি কেমন হওয়া উচিত? বিদেশ থেকে যত বেশি আমদানি করবি না, তত তোর দেশের উপর নির্ভরশীলতা কমে যাচ্ছে, বিদেশের উপর নির্ভরশীলতা বাড়ছে। ঠিক আছে? তো তো এই জন্য আমদানি রপ্তানিটা নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক আছে তো? যেমন মাঝখানে দেশ বলেছিল চায়না থেকে চায়না প্রোডাক্ট বর্জন করা হবে, দরকার দেশে প্রোডাক্ট তৈরি করা হবে। ঠিক আছে? তো অবশ্যই তুই যখন বিদেশ থেকে যত বেশি আমদানি করবি মানে কি দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। কিন্তু দেশেই যদি কোনো জিনিস তৈরি করা হয় তাহলে দেশের টাকা দেশেই থাকছে। আর দেশ থেকে তুই যত বেশি রপ্তানি করা খারাপ না, রপ্তানি করা ভালো। তাহলে রপ্তানি করলে বিদেশের টাকা ভারতে ঢুকছে। ঠিক আছে? তাহলে এটা কি আমদানি রপ্তানি না নিয়ন্ত্রণ, ইম্পোর্ট এক্সপোর্ট। কিন্তু তাহলে এটাও সুবিধার মধ্যে পড়ে, কিন্তু সরকারের অসুবিধা কি? দক্ষ পরিচালনার অভাব। ঠিক আছে, এটা তো বিশাল বড় অসুবিধা। যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে কিংবা তার অঙ্গ হিসেবে সংগঠিত হয়, যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে তার অঙ্গ হিসেবে সংগঠিত হয়, হ্যাঁ, এবং বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে? সরকারি বিভাগীয় পরিচালনা। কিছুক্ষণ আগেই পড়ালাম এটা। সরকারি বিভাগীয় পরিচালনা কোনটা সুবিধা নয়? সরকারি বিভাগীয় পরিচালনার সুবিধাগুলো কোনগুলো? জাতীয় স্বার্থ রক্ষা করা, এটা সুবিধা। গোপনীয়তা রক্ষা করা সুবিধা। জাতীয় উদ্দেশ্য পূরণ, তিনটেই সুবিধা পড়ে সরকারি বিভাগীয় পরিচালনা। সুবিধা নয় কোনটা? দক্ষতার অভাব, মানে এটা অসুবিধা। রাজ্য বিদ্যুৎ পর্ষদ কোন ব্যবস্থাপনার মধ্যে পড়ে? রাজ্য বিদ্যুৎ সরকারি বোর্ড পরিচালনা। সরকারি বোর্ড পরিচালনার মধ্যে পড়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। কোন কোম্পানি আদায়কৃত মূলধন, এটা তো বুঝেই গেছিস। ওই যে যেখানে যেখানে কোম্পানির মানে সরকারের মালিকানা 51% তাকে কি বলে? সরকারি কোম্পানি। এটা আমি পুরো কোশ্চেনটা পড়লাম না। সরকারি কোম্পানির সুবিধা কি? সরকারি কোম্পানির সুবিধা না, এটা সহজে তৈরি করা যায় সরকারি কোম্পানি। গভর্নমেন্টের একটা রেজুলেশন পাস করে সরকারি কোম্পানি তৈরি হয়ে যায়। সরকারি কোম্পানির অসুবিধা কি? সরকারি কোম্পানির অসুবিধা কি? পরিচালনা স্বাধীনতা, সহজে মূলধন সংগ্রহ, ঠিক আছে তো? স্থায়িত্ব অনেক বেশি। সরকারি কোম্পানির অসুবিধা কি জানিস? সৌরতান্ত্রিক মনোভাব। সৌরতান্ত্রিক মনোভাব, এটা হচ্ছে সরকারি কোম্পানির। এই দেখ সৌরতান্ত্রিক মনোভাব, এই কিছুক্ষণ আগে ওই গণকৈফিয়ত ওই জায়গাটা বলছিলাম না, ওখানেই সৌরতান্ত্রিক মনোভাবটা আছে।
কত নম্বর ছিল বলো না? কত নম্বর ছিল বলো না? পৌরতান্ত্রিক মনোভাব হচ্ছে এ মাঝখানে বলা হচ্ছে, দেখবি খবর টবরে চালালে দেখবি বারবার বলে সৌরতান্ত্রিক, মানে বুঝিস তো, সৌরাচারী। সৌরাচারী বারবার কথা, সৌরাচারী সরকার, ঠিক আছে তো? তো এখানে কি বলছে, এই সৌরতান্ত্রিক মনোভাব বা সৌরচারী কি বলছে, এখানে কত নম্বর পয়েন্ট, 16 নম্বর পয়েন্টে যায়, 16 নম্বর পয়েন্টে সরকারি কোম্পানি অসুবিধার মধ্যে বলছে। সরকারি কোম্পানি অসুবিধার মধ্যে বলছে, এটা সৌরতান্ত্রিক মনোভাব। কি বলছে, বলছে এই জাতীয় কোম্পানিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান ঘটে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান ঘটছে, ঘটলেও কোম্পানির নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতেই থাকে। কি বললাম বুঝতে পারলি তো? আমি একটা কোম্পানির নাম বললাম, যে ধর অশোকা হোটেলস লিমিটেড, সরকারি ও বেসরকারি দুটো মিলে তো গড়ে উঠছে। এই যদি কোনো সরকারি বেসরকারি উদ্যোগের সমাধান ঘটলো, কোম্পানির নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে, কিন্তু কোম্পানি কন্ট্রোল করবে কে? সরকার কন্ট্রোল করবে। সেই জন্য এই প্রতিষ্ঠান নামে গণতান্ত্রিক, বলছে নামে গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি? যেমন আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, নামে গণতান্ত্রিক, কিন্তু পরিচালনা করছে কে? সরকার। বুঝলি সরকার, সরকারি জিনিসটা কি, সৌরচারী জিনিসটা বুঝলি, সৌরচারী বা সৌরতান্ত্রিক জিনিসটা কি? বলছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু যা করার সরকার যা ভালো করছে তাই করছে। ঠিক আছে? এটা হচ্ছে সৌরতান্ত্রিক। তাহলে এখানে কি বলেছে, সরকারি কোম্পানি একটা অসুবিধা কি, সৌরতান্ত্রিক মনোভাব। বিশ্ববাজারের উদাহরণ কি বলে, এর মধ্যে তুই পড়ে বুঝতে পারবি। পেপসি। আন্তর্জাতিক সংস্থার একটি সুবিধা কি? আন্তর্জাতিক সংস্থার সুবিধা, আন্তর্জাতিক সংস্থার সুবিধাটা কি? গ্লোবাল, গ্লোবাল এন্টারপ্রাইজের সুবিধা কি? বলছে রপ্তানি বৃদ্ধির পথে, রপ্তানি মানে এক্সপোর্ট করতে কি বাধা সৃষ্টি হয় আন্তর্জাতিক? না। রাজনৈতিক প্রভাব হয়? রাজনৈতিক প্রভাব হয় না। বৈদেশিক মুদ্রা হস্তান্তর হয়? এইটার চেয়েও বৈদেশিক মুদ্রা মানে কি, ফরেন কারেন্সি কি এক্সচেঞ্জ হয়? এর চেয়েও আন্তর্জাতিক সংস্থার একটা সুবিধা কি জানি, আয় বৃদ্ধি পায়। তুই যখন ফরেন বিজনেস করবি না, তখন ইনকাম বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তুই আন্তর্জাতিক সংস্থার সুবিধাগুলো একবার জাস্ট সবকটা পয়েন্ট পড়ে নে, লাস্টে চলে যা, একদম লাস্টে চলে যা। প্রথম পয়েন্ট কি বলছে, সহজে বিদেশি মূলধন সংগ্রহ। খুব সহজে বিদেশ থেকে মূলধন সংগ্রহ করতে পারবি। কারিগরি সাহায্য করবি, কারিগরি সাহায্য পাবি। ঠিক আছে? কারিগরি সহায়তা। প্রত্যক্ষ বিদেশি মূলধন বিনিয়োগ হবে। সংযোগের অভাব, এই দেখ, ঠিক আছে? আয় ও বিনিয়োগ বৃদ্ধি, আয় ও বিনিয়োগ বৃদ্ধি। আন্তর্জাতিক সংস্থাগুলিতে স্বল্পোন্নত দেশগুলি বৈদেশিক বিনিয়োগ ঘটে বলে, ঠিক আছে, সেই দেশের আয় যেমন বৃদ্ধি পায় তেমনি, যেমন ধর আজকে তার বাংলাদেশের মতো দেশ, ওরা তো অর্থনৈতিক দিক থেকে তো অনেক পিছিয়ে। এবার প্রথম থেকে বিদেশ, ধর ইউএসএ থেকে গেল কোনো একটা, ওখানে ধর গিয়ে একটা কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করলো। ইন্ডাস্ট্রি তৈরি করলে কি হবে, ওই দেশের ইনভেস্টমেন্ট বাড়বে। আগে যা ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, ওই দেশের ইনকামও বেড়ে যাবে। ইনকাম বাড়বে না ওই দেশে, দেশের ইনকাম, আগে জনগণ যা, এখন ওই দেশের লোক অনেক চাকরি করতে পারবে, ইনকাম বেড়ে যাবে না, তার আয় ও বিনিয়োগ বৃদ্ধি পায়। এটা হচ্ছে একটা সুবিধা। তারপরে ৪ নম্বর, গ্লোবাল এন্টারপ্রাইজের উদাহরণ কি? গ্লোবাল, বল এখানে গ্লোবাল এন্টারপ্রাইজ, তুই অপশন পড় না। বাটা, বলে দিলি বাটা। সরকারি কোম্পানির উদাহরণ কি? স্টেট। স্টেট ট্রেডিং কর্পোরেশন। ঠিক আছে? ওখানে সরকারি কোম্পানির ৩টে পার্ট ছিল না? একটা সরকারি কোম্পানি, পুরোপুরি সরকারি, পুরোপুরি স্টেট ট্রেডিং কর্পোরেশন। আর ভারতের জীবন বীমা নিগম কি ছিল? বিধিবদ্ধ। দামোদর ভ্যালি কি ছিল? বিধিবদ্ধ। ভারতের শিল্প অর্থ নিগম। সরকারি ও বেসরকারি মালিকানা ও পরিচালনা গঠিত, যৌথভাবে গঠিত কারণ প্রতিষ্ঠানগুলোর সমষ্টি কি বলে? যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগের উদাহরণ কি ছিল? বলা ছিল বীরভূমে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। তোকে না সব কটা উদাহরণগুলো এক জায়গায় খাতায় লিখবি, সব কটা উদাহরণ, শুধু একটা দুটো না, যত কটা উদাহরণ যে কটা পড়লি। যেমন তুই এখন চার্ট করবি, বলবি যে রাষ্ট্রীয় ক্ষেত্রকে ৩ ভাগে ভাগ করা যায়: সরকারি কোম্পানি, বিধিবদ্ধ সংস্থা,
আর কি বিভাগীয়। বিভাগ। যতগুলো উদাহরণ সবকটা লিখবে, একটু উদাহরণ বাদ দিবি না, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো করে তারপর যেমন তোর যৌথ উদ্যোগ, এইগুলো সমস্ত উদাহরণগুলো এক জায়গায় টুকবি, তাহলে কি বুঝতে সুবিধা, ফুল ফর্ম গুলো টুকবি। যৌথ উদ্যোগের বৈশিষ্ট্য কি? যৌথ উদ্যোগের বৈশিষ্ট্য, এটা কি বেসরকারি ক্ষেত্রে চাপ থাকে? এর বৈশিষ্ট্য, তারপর যে ঘোষিত নীতির পরিবর্তন, সফলতায় ব্যর্থ, মালিক, যৌথ উদ্যোগ মানে দুটো মালিকানা একসঙ্গে থাকে। তার মানে কি দুটো মালিকানা একসঙ্গে থাকলে কি হয়? মালিকানার সংযুক্ত রূপ। কোনটি যৌথ উদ্যোগের সুবিধা নেই, মানে যৌথ উদ্যোগের সুবিধা নয় মানে কি যৌথ উদ্যোগের অসুবিধা? কোনটা যৌথ উদ্যোগের অসুবিধা? তুই দুজন সরকার, মানে সরকার আর বেসরকারি বিজনেস করছিস, এখন দেখা গেল কোনো একটা নীতি চেঞ্জ হয়ে গেল, বা কোনো একটা নীতি চেঞ্জ হয়ে গেল, বিজনেস যা তা হয়ে যাবে, বুঝতে পারলি তো? বুঝতে পারলি না কি বললাম? ধর যৌথ উদ্যোগ কাকে বলে, কিন্তু কি বললি বল, যৌথ উদ্যোগ কাকে বলে? সরকারি ও বেসরকারি নিয়ে গঠিত হচ্ছে, ঠিক আছে? সরকারি ও বেসরকারি নিয়ে গঠিত হচ্ছে। সরকারি ও বেসরকারি নিয়ে যখন গঠিত হচ্ছে, তখন যদি সরকারের, যদি এখন যদি গভর্নমেন্টের যদি কিছু নীতি চেঞ্জ হয়ে যায়, নীতি আগে যা ছিল, বা ধর কোনো যদি নীতি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো তোর এটা একটা অসুবিধা হতে পারে। তুই এখানে কি বলে যৌথ উদ্যোগ, তাই তো? যৌথ উদ্যোগে কি বললাম? অসুবিধা। মানে বিজনেসটা স্টার্ট করা আর্থিক কেন বলে? শেষ হয়। দেখছি না। যৌথ উদ্যোগের অসুবিধা দেখ কি লেখা আছে, 2 নম্বর পয়েন্টে লেখা আছে ঘোষিত নীতির পরিবর্তন। ঘোষিত নীতির পরিবর্তন বলছে যৌথ উদ্যোগে গঠিত শিল্প সংস্থাগুলি, যৌথ উদ্যোগে যে সমস্ত শিল্পগুলো তৈরি হয় প্রধানত বেসরকারি উদ্যোগে। বেসরকারি পরিচালকদের পরিচালন পদ্ধতি অনেক সময় সরকারের ঘোষিত নীতির পরিবর্তন ঘটাতে বাধ্য হয়, ঠিক আছে? তার মানে ঘোষিত নীতির পরিবর্তন। তারপর বলেছে কি ডিভিসি। ডিভিসির ফুল ফর্ম এর আগেই বলেছি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওএনজিসির ফুল ফর্ম কি বলেছিলাম? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, কিন্তু এটা কি বিধিবদ্ধ সংস্থা। ট্রিপল ফুল ফর্ম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ট্রিপল দ্বারা ভারতবর্ষে যে কাজগুলি হচ্ছে তার উদাহরণ কি? ভারতে বিমানবন্দর নির্মাণ, ভারতের বিমানবন্দর তৈরি হয়েছে ট্রিপল দ্বারা। ট্রিপল একটা বৈশিষ্ট্য আর বলার দরকারই নেই, সরকারি বেসরকারি সমন্বয়। সরকার ট্রিপল কোনটা সুবিধা নয়? কোনটা সুবিধা নয় মানে কি অসুবিধা? সুষ্ঠু পরিচালনা। না না, ট্রিপল অসুবিধা কোনটা? বলছে ট্রিপল অসুবিধা কোনটা? হ্যাঁ বল। না না, এখানে তুই দেখ দরকার, ট্রিপল পড়ে নে তাহলে বুঝিয়ে যাবি। এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে জনস্বার্থের পরিপন্থী। পরিপন্থী। তো ট্রিপল পর সবার লাস্টে আছে। এই দেখ ট্রিপল মধ্যে কি কি কাজ হচ্ছে ভারতে? সড়ক পথ, রেলপথ, বিমানবন্দর, বন্দর, এগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে তো? জল সংগ্রহ, পরিশোধন, বন্টন ব্যবস্থা, দেশের জনগণের চিকিৎসার জন্য উন্নত মানের হাসপাতাল তৈরি করা, শিক্ষার প্রসারের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, টেলিযোগাযোগ সম্প্রসারণ করানো, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্য সংগ্রহ নিক্ষেপ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যে ওষুধের দোকান খোলা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ ছাড়া অন্যান্য জেলা হাসপাতালগুলিতে ট্রিপল মডেলে ন্যায্য মূল্যে ওষুধের দোকান চালু হয়েছে। তাহলে এটা জাস্ট পড়ে নিবি, মানে ট্রিপল দ্বারা কি কি কাজ হচ্ছে বর্তমানে। কিন্তু আমরা কি বলবো? ট্রিপল সুবিধা। এই দেখ ট্রিপল সুবিধা কি? এই দেখ ট্রিপল সুবিধা হচ্ছে অর্থ সংগ্রহের সুবিধা, ব্যয় কম হয়, সুষ্ঠু পরিচালনা হয়, বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা হয়, আর উচ্চমানের পরিষেবা দেয় ট্রিপল মাধ্যমে। আর ট্রিপল অসুবিধা কি? জনস্বার্থের পরিপন্থী। দেখেছিস ট্রিপল অসুবিধা জনস্বার্থের পরিপন্থী। এই জনস্বার্থের পরিপন্থী অ্যানালাইসিসটা কি বলে দেখ, অনেক সময় ট্রিপল মানে কি? সরকার, বেসরকার আর পাবলিক, সরি প্রাইভেট। সরকার, বেসরকার, প্রাইভেট, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। প্রাইভেট আছে বলছে অনেক সময় বেসরকারি সংস্থাগুলি নিজেরা লাভ করার জন্য হয়তো সরকারের উপর চাপ সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে সরকার সেই চাপের কাছে কি করে? হার মেনে যায়, নতি স্বীকার করে। তার ফলে যে উদ্দেশ্যে সরকার ও বেসরকারি উদ্যোগটি সৃষ্টি হয়েছিল তা ফলপ্রসূ হয় না, ফলে এটা জনস্বার্থের পরিপন্থী হয়ে যায়।
টেলিযোগাযোগে সম্প্রসারণ ঘটানো কার ব্যবস্থাপনার নয় সম্ভব হচ্ছে? টেলিযোগাযোগের কথা বললাম, টেলিযোগাযোগের সম্প্রসারণ ঘটানো ট্রিপল পি। সরকারি বেসরকারি অংশীদারিত্বের একটি অসুবিধা কি? জাতীয় নিরাপত্তার অভাব। এর অসুবিধা কি? জাতীয় নিরাপত্তার অভাব। তো অসুবিধাগুলো দেখতে পারিস, এই দেখ লাস্ট পয়েন্ট জাতীয় নিরাপত্তার অভাব। এই ট্রিপল পি মডেলে কাজ করলে দেশের অনেক গোপন তথ্য, ঠিক আছে, বেসরকারি সংস্থার কাছে চলে যায়, ফলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। নিজের কোনটি যৌথ উদ্যোগে গড়ে ওঠেনি? কোনটা? ভালো করে শোন, নিচের কোনটি কোকোলা কর্পোরেশন কি যৌথ উদ্যোগে গড়ে উঠেছে, নাকি এটা কি বিশ্ব ওই ছিল গ্লোবাল এন্টারপ্রাইজ? হিন্দুস্তান লিভার গ্লোবাল, বাটা কোম্পানি গ্লোবাল, এগুলো সব গ্লোবাল, ঠিক আছে। গ্লোবাল মানে বুঝতে পারছিস তো, দেশের কোম্পানি আর বিদেশের কোম্পানি মিলে, আর ওটা যৌথ মানে সরকার আর বেসরকার। নিচের কোনটি সরকারি কোম্পানি নয়? হলদিয়া পেট্রোকেমিক্যাল সরকারি কোম্পানি নয়। নিচের কোনটি বহুজাতিক কোম্পানি নয়, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি নয়? দেখ পেপসি, মারুতি, বাটা সবই মাল্টি ন্যাশনাল, কিন্তু কিন্তু জীবন বীমা নিগম নয়। এবার দেখ শূন্যস্থান পূরণ দিয়েছে বোর্ড ব্যবস্থাপনা, ঠিক আছে। বোর্ড ব্যবস্থাপনা সরকারের কোন নিয়ন্ত্রণাধীন? বোর্ড ব্যবস্থাপনা সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন। প্রথমে আমি বলছিলাম, এটা একদম বলছিলাম, বোর্ড ব্যবস্থাপনা সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন। প্রথম দিকে চলে আয়, বোর্ড ব্যবস্থাপনা চলে আয়। এই যে এখানে 14 নম্বর পয়েন্টটা কি বলেছে? পর্ষদ বা বোর্ড ব্যবস্থাপনা, ঠিক আছে তো, বিভাগীয় ব্যবস্থাপনারই অঙ্গ। আমরা ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং করলাম না? ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং এরই একটা পার্ট বোর্ড ব্যবস্থা, ঠিক আছে তো। তো বলছে তথাপি উৎপাদন ও বিপণনের উন্নয়নের উদ্দেশ্য কয়েকটি ক্ষেত্রে বোর্ড ব্যবস্থার প্রচলন রয়েছে। সাধারণত যেসব জনকল্যাণমূলক রাষ্ট্রীয় উদ্যোগ বা কারবার সরকার কর্তৃক বোর্ড বা পর্ষদে পরিচালিত হয়, সেই সব সরকারি ব্যবস্থাপনাকে বোর্ড পরিচালনা বলে। মানে ওরা বলেছে যে বোর্ড ব্যবস্থাপনা কিসের মধ্যে পড়ে? এটা প্রত্যক্ষ দিয়েছে, পরোক্ষ দিয়েছে, নিরপেক্ষ দিয়েছে। তাহলে এটা প্রত্যক্ষর মধ্যে পড়ে বোর্ড ব্যবস্থাপনা, বিভাগীয় প্রত্যক্ষর মধ্যে পড়ে। সরকারি কোম্পানিতে কমপক্ষে শতকরা কত ভাগের বেশি সরকারের শেয়ার থাকে? 50। বিধিবদ্ধ সংস্থার পরিচালনা ব্যবস্থা, বিধিবদ্ধ সংস্থার পরিচালনা ব্যবস্থা তো কার কর্তৃক, মানে কে কর্তৃক? মহামান্য পরিচালক মন্ডলীর ন্যস্ত থাকে সরকার। বোর্ড ব্যবস্থাপনা হলো কার অঙ্গ? এইমাত্র বললাম বোর্ড ব্যবস্থাপনা, বললাম না বিভাগীয় ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, তারই একটা পার্ট ছিল বোর্ড ব্যবস্থাপনা। যে সমস্ত কারবারি প্রতিষ্ঠানে মালিকানা, ব্যবস্থাপনা, উৎপাদন, বিপণন একাধিক দেশের মধ্যে বিস্তৃত হয়, তাকে কি বলা হয়? আন্তর্জাতিক সংস্থা। সরকারি কোম্পানিতে সরকারি ন্যূনতম শেয়ারের পার্ট কত? 51%। সরকারি উদ্যোগের সঙ্গে বেসরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান দেখায়। আচ্ছা আমি তোকে বলছি, আমাদের দেশ ভারতবর্ষ না, কোন অর্থনীতির মধ্যে? আমাদের ইকোনমিক্সে 3 রকমের অর্থনীতি হয়, 3 রকমের অর্থনীতি হয়। একটা হচ্ছে তোর সোশ্যাল ইকোনমিক্স, ঠিক আছে তো। একটা হচ্ছে মানে কি বলবো, একটা হচ্ছে সোশ্যাল মানে সমাজতান্ত্রিক অর্থনীতিবিদ। সমাজতান্ত্রিক অর্থনীতি যেটা চীনে দেখা যায়, চীন সমাজতান্ত্রিক। ইংল্যান্ডে দেখা যায়, সরি কি জন্য, ইউএসএ দেখা যায় কি বলতো, ধনতান্ত্রিক অর্থনীতিবিদ, ঠিক আছে, ধনতান্ত্রিক। আর আমাদের দেশে কি দেখা যায়? মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি। আমাদের ভারতবর্ষ না মিশ্র অর্থনীতির দেশ। অর্থাৎ যেই অর্থনীতিতে ভারত মানে আমাদের দেশে কেমন আছে, সরকারি উদ্যোগও আছে, আবার বেসরকারি উদ্যোগও আছে। তাহলে সরকারি উদ্যোগ আর বেসরকারি উদ্যোগ নিয়ে আমাদের দেশটা গড়ে উঠেছে, ঠিক আছে। তাই যেরকম যে সমস্ত দেশে এইটা দেখা লক্ষ্য করা যায় তাকে বলা হয় মিশ্র অর্থনীতির দেশ, ঠিক আছে তো। তো বলছে সরকারি উদ্যোগের সঙ্গে বেসরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান দেখা যায় কোন অর্থনীতিতে? মিশ্র অর্থনীতিতে।
অর্থনৈতিক শ্রেণীভিত্তিক সমাজ গড়ে ওঠে। অর্থনৈতিক মানে কোন ব্যবস্থা থেকে? দেখ তিনটে এখানে কি অবস্থা আছে? না না, অর্থনীতি বলেছে, টাকা পয়সা সব অর্থনৈতিক। অর্থনৈতিক শ্রেণীভিত্তিক সমাজ গড়ে ওঠে। ঘনবৈষম্য ড্যাশ বেসরকারি কারবার গড়ে ওঠে। ঠিক আছে, কখনো ব্যক্তিগত কখনো অংশীদার হিসেবে বেসরকারি কারবার গড়ে ওঠে। কখনো ব্যক্তিগত কখনো অংশীদার। এখন স্যার শুধুমাত্র ব্যক্তিগত মালিকানায় বেসরকারি কারবার কি পার্টনারশিপ বিজনেস, ওটাও তো বেসরকারি। আবার একটা ছোট একজন লোক মুদিখানা দোকান করতো, বেসরকারি। তাহলে কোনটা ঠিক বেশি ঠিক হচ্ছে কোনটা? দুটোই ওই এটা বি নম্বর, ব্যক্তিগত আর অংশীদারি দুটোই হবে। ব্যক্তিগত মানে বুঝলি ওই এক মালিকানা কারবার, আর অংশীদারি মানে পার্টনারশিপ, দুটোই তো বেসরকারি। 75 বলেছে ড্যাশ রাষ্ট্রীয় কারবার গড়ে ওঠে। সরকারি মালিকানায় রাষ্ট্রীয় কারবার গড়ে ওঠে। 76 বল সুনির্দিষ্ট জাতীয় উদ্দেশ্য সাধন। আমি কি বলেছিলাম? একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য সাধন হবে জন্য লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি কারবার গড়ে ওঠে তাকে বলে বিধিবদ্ধ সংস্থা। যে বাজার দেশের সীমানা অতিক্রম করে সারা বিশ্বকেই বাজার বলে, বিশ্ব বাজার একটি গ্লোবাল এন্টারপ্রাইজ। একটি গ্লোবাল এন্টারপ্রাইজ করতে গেলে ঠিক আছে কমপক্ষে কটা দেশের মধ্যে ব্যবসা করতে হবে? গ্লোবাল দুটো দেশ। গ্লোবাল মানে বুঝছি এক দেশের সঙ্গে আরেক দেশের ব্যবসা বাণিজ্য করবে, তাহলে কটা দেশ লাগবে? দুটো দেশ লাগবে। তো যে ড্যাশ কত সালে শিল্প লাইসেন্স নীতি অনুযায়ী যৌথ উদ্যোগ গঠনের বিষয়টি রাজ্য সরকার স্বীকৃতি লাভ করে? তাহলে যৌথ উদ্যোগটা দেখ, যৌথ উদ্যোগটা চলে যৌথ উদ্যোগ যাবে না। একশো চব্বিশ। এই যে 20.4 পয়েন্টে চলে 20.4। এই দেখ ওখানে অ্যান্সার করা ছিল, তুমি জাস্ট পড়ে দিচ্ছি এখানে যৌথ উদ্যোগ সম্পর্কে সরকারি নীতি। যৌথ উদ্যোগ সম্পর্কে সরকারি নীতি, পুরো গল্পটা পড়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে যে কোনো দেশের শিল্প উন্নয়নের গতি ও ধরন নির্ভর করে সরকারের শিল্পনীতির ওপর। সরকার যে শিল্পনীতি গ্রহণ করেছে তা। প্রতিটি সরকারই চায় জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে। এই উদ্দেশ্যে 1948 সালে এপ্রিল মাসের 6 তারিখে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যে শিল্পনীতি ঘোষণা করেন তার মুখ্য উদ্দেশ্য হল মিশ্র অর্থনীতির প্রবর্তন। যৌথ উদ্যোগ ভারতের মিশ্র অর্থনীতির একটি সম্প্রসারিত ক্ষেত্র। ঠিক আছে তো 1970 সালে শিল্প লাইসেন্স নীতির মাধ্যমে যৌথ উদ্যোগ সম্পর্কে সরকারি নীতি পরিষ্কৃত হয়। 1973 সালে শিল্প লাইসেন্স নীতি অনুযায়ী যৌথ উদ্যোগ গঠনের বিষয়টি রাজ্য সরকারের স্বীকৃতি লাভ করে। তাহলে কত? রাজ্য সরকার স্বীকৃতি লাভ করে কবে? 1973 সালে। 80 নম্বর কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটিকে কি মডেল বলা হয়? ট্রিপল পি মডেল উদাহরণ ছিল। এই কতগুলো উদাহরণ বললাম ট্রিপল পি মডেল। কতগুলো এমসিকিউ আছে দেখ। 110 পাশে দিলে 110। হয়ে যাবে তো? ঠিক আছে তো নেক্সট কি বলে দেখ, স্তম্ভ মেলানো। একটু দেরি হোক, মানে আজকে শেষ করে দেবো, রাখবো না, শেষ করে দিতে, তাহলে এক্সাম গুলো নিতে পারবে। 81 থেকে 110 কি বলছে? বিভাগীয় প্রতিষ্ঠানে উদ্যোগ ও অর্থ সংস্থান বলার চেষ্টা কর। বিভাগীয় প্রতিষ্ঠান, বুঝিস তো? বিভাগীয় প্রতিষ্ঠান ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং। ঠিক আছে, এর উদ্যোগ এবং অর্থ সংস্থান কি হবে? এটা কি দীর্ঘস্থায়ী হয়? সরকারি সম্পূর্ণ আয় সরকারি তহবিলে জমা পড়ে, সরকারের উপর ন্যস্ত থাকে, আর প্রশাসনিক দপ্তরে বদলি করা হয়। সরকারের উপর ন্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে, এক একটা সি হলো, এক একটা সি হলো। দুয়েরটা দেখ, বিভাগীয় প্রতিষ্ঠানের স্থায়িত্ব কি হয়? দীর্ঘস্থায়ী হয়। তারপর বলে যে দুয়েরটা এ হলো। তিনেরটা সরকারি বিভাগীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। না না, ওটা কি বলছে? তুই যেটা বলছিস চারেরটা হচ্ছে কি? চারেরটা বলছে বিভাগীয় সংগঠনের অধীনস্থ কর্মী প্রশাসনিক দপ্তরে বদলি করা।
বিভাগীয় সংগঠনের ওর আন্ডারে যে সমস্ত কর্মীরা আছে না, ওদের প্রশাসনিক দপ্তর বদলি করা হয়। কিন্তু এখানে বলে যে সরকারি বিভাগীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সরকারের সম্পূর্ণ আয় সরকারের তহবিলে জমা পড়ে। ঠিক আছে তো? তো ওই বিভাগীয় প্রতিষ্ঠানটা একটু রিড কর ভালো করে। তুই কাকে বলে পড়েছিস, এর বৈশিষ্ট্য সুবিধা বৈশিষ্ট্য পর বুঝে যাবে। কি বলেছে প্রথমে? মালিকানা বিভাগীয়, হ্যাঁ পেজটা হচ্ছে 112। বলছে ফিচার্স অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন অর ম্যানেজমেন্ট অর আন্ডারটেকিং, মানে ওই বিভাগীয় প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। প্রথম কি পয়েন্ট বলছে? মালিকানা ও পরিচালনা। সরকার বিভাগীয় প্রতিষ্ঠানের মালিক, বিভাগীয় প্রতিষ্ঠানের মালিককে সরকার। বিভাগীয় প্রতিষ্ঠানের উদ্যোগ, অর্থ সংস্থান, সংগঠন পরিচালিত সরকারের হাতেই ন্যস্ত থাকে। এখানে প্রথম পয়েন্ট বললি মালিকানা ও পরিচালনা। সেকেন্ড পয়েন্ট কি? স্থায়ী। জনস্বার্থে বা দেশের কল্যাণের জন্য এই জাতীয় কারবার প্রতিষ্ঠা হয় বলে এই সমস্ত কারবার দীর্ঘস্থায়ী। তাহলে কি পয়েন্ট পেলি এখানে? পেয়েছিল বিভাগীয় প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হয়, এখানে ছিল। জাস্ট একটা একটা পয়েন্ট দেখ। বিভাগীয় প্রতিষ্ঠানের স্থায়িত্ব কি হয়? দীর্ঘস্থায়ী হয়। পেয়েছিলি তো? তাহলে এখানে বৈশিষ্ট্যটা ছিল কেন দীর্ঘস্থায়ী হয়, যে এটা জনস্বার্থে বা দেশের কল্যাণের জন্য এই জাতীয় কারবার প্রতিষ্ঠা হয়। তারপর তহবিলে আয় জমা, যেহেতু এই সমস্ত কারবার সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণ, তাই এই কারবার আয় সরকারি তহবিলে জমা পড়ে। দেখেছি হচ্ছিল সরকারি তহবিলে জমা পড়ে, দেখে ভালো করে দেখে নেই ওখানে একটা একটা করে। তাহলে আমরা কি কি পয়েন্ট বললাম এখান থেকে, এর সঙ্গে কি কি মিল পেয়েছি সেটা দেখি। বিভাগীয় প্রতিষ্ঠানের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয়, এটা বললাম। তারা বলেছে তিনেরটা দেখ, তিনেরটা কি বলেছিলাম? সরকারি বিভাগীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে, তাই এই আয়গুলো সমস্ত সরকারি তহবিলে জমা। বুঝা গেল? তারপর কি বলেছে? জবাবদিহি কর, এই জাতীয় কারবার সরকারের বিভাগীয় কোনো মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাই এই জাতীয় কারবার সরকারের কাজ জন্য সরকার দায়ী থাকে, তাই সংসদীয় মন্ত্রী তার কাজকর্মের জন্য লোকসভায় দায়বদ্ধ থাকে। বাজেট পেশ। এই ধরনের সংগঠনের আয় ব্যয় সংক্রান্ত বাজেট সরকার বাজেটের সঙ্গে লোকসভায় পেশ করে। উপযুক্ত বাজেটের মধ্য দিয়ে এই ধরনের সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি রূপায়ণ করা হয়। তারপরে এই ধরনের সংগঠনগুলির বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। অর্থাৎ সরকারের অন্যান্য বিভাগের মতোই এরাও রাষ্ট্রীয় অনাক্রমতার অধিকার। আইনগত মর্যাদা কি বলেছে? এই ধরনের কারবারের আইনগত কোনো পৃথক সত্তা নেই। এই জাতীয় কারবারের যাবতীয় খরচ সরকারি বাজেটে নির্ধারিত হয়, তাই সরকারি প্রতিষ্ঠান হিসেবে এইরূপ কারবারগুলি পরিচালিত হয়। কর্মী বদল। বিভাগীয় সংগঠন অধীনস্থ অফিসার ও কর্মীদের সরকারি নিয়ম অনুযায়ী সহজে অন্য প্রশাসনিক দপ্তরে বদলি করা যায়। তাহলে দেখেছিস তো, বিভাগীয় সংগঠনের অধীনস্থ কর্মীদের কোথায় বদলি করা যায়? প্রশাসনিক দপ্তরে বদলি করা যায়। আর বিভাগীয় প্রতিষ্ঠানের উদ্যোগ ও অর্থ সংস্থান কি হয়? সরকার ন্যস্ত থাকে। বুঝতে পারলি তো? তুই জাস্ট একটু দেখে নিলে তাহলে সুবিধা হয়। 82 বলছি বিধিবদ্ধ সংগঠনের সার্বজনীন নিগম। তাহলে বিধিবদ্ধ সংগঠনের উদাহরণগুলো তুই জানিস? বলছে সার্বজনীন নিগম মানে জীবন বীমা নিগম। স্থানীয় কর্তৃপক্ষ মানে কলকাতা পুরসভা। জনহিতকর ট্রাস্ট মানে পোর্ট ট্রাস্ট। আর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ডাক ও তার বিভাগ। এটা বেশি ইজি। এটা দেখ কয়েকটা জিনিস দেখলে বোঝা যাচ্ছে। এবার দেখ 83 নম্বর কোশ্চেনটা দেখ, এটা শর্ট ফর্ম গুলো বলে দিয়েছি। এফসিআই মানে হচ্ছে ফুড কর্পোরেশন ইন্ডিয়া। দেখ ফুড মানে ভারতের খাদ্য নিগম। ওএনজিসি মানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন। ইএসআইসি কর্মচারীদের রাজ্য বীমা নিগম। আর এসএফসি হচ্ছে রাজ্য আর্থিক নিগম। ঠিক আছে, এটা সোজা কোশ্চেন ছিল এটা। 84 নম্বর, এটা হচ্ছে এই সরকারি কোম্পানি দিয়ে কোশ্চেন গুলো ছিল। কি ছিল? একটা সরকারি কোম্পানির সুবিধা ছিল, একটা সরকারি কোম্পানির বৈশিষ্ট্য ছিল, একটা সরকারি কোম্পানির অসুবিধা ছিল, আর একটা আমলাতান্ত্রিকতার প্রভাব। দেখ এক একটা করে তুই বোঝার চেষ্টা কর, যেটা পারবি আগে সেটা বল এখান থেকে। দেখ তুই সরকারি কোম্পানির সুবিধাটাই দেখ না, কি ছিল এর মধ্যে? সুবিধা কি হতে পারে? সরকারি কোম্পানির সুবিধা চারেরটা। সরকারি কোম্পানির সুবিধা কি হতে পারে তুই ভাবার চেষ্টা কর। কোম্পানি আইন অনুসারে
এদের সাইডে আচ্ছা, এটা তুই সুবিধা বলছিস, ঠিক আছে, দেখতে থাক এগুলো। তুই বললি সরকারি কোম্পানির সুবিধা হচ্ছে কি, কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় বলে এদের স্থায়িত্ব চিরন্তন হয়। আবার এখানে আরেকটা বলছি, কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করলেই সরকারি কোম্পানি গঠন করা যায়। তাহলে এটা তো সুবিধা, এটা সুবিধা। দেখ ওখানে তুই কি বললি, কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় বলে এদের স্থায়িত্ব চিরন্তন, ঠিক আছে, তো চিরন্তন তো পরে। এখানে ব্যাপারটা কি হয়, তুই ওখানে বললি যে কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় বলে এটা বহুদিন থাকবে, কিন্তু কোনটা বেশি সুবিধা হতে পারে, কোম্পানি আইন, এখানে বলছি কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করলেই গঠন করা যাবে, এটা সুবিধা। বৈশিষ্ট্য। ওটা বৈশিষ্ট্য, ওটা বৈশিষ্ট্য, ওটা বৈশিষ্ট্য, ঠিক আছে তো? তাহলে চারেরটা বললাম, চারেরটা কি বললাম বল, চারেরটা বি, তিনেরটা এ। আর সরকারি কোম্পানির অসুবিধা কি হতে পারে, বলছে সরকারি কোম্পানি হওয়া সত্ত্বেও সরকার কর থেকে রেহাই পায় না, সরকারি কোম্পানি অবশ্যই ট্যাক্স দিতে হবে, দুয়েরটা সি হবে। আর একেরটা ডি, আমলাতান্ত্রিকতার প্রভাব, আমলা, বলছে সরকারি কোম্পানিগুলিতে পরিচালক মন্ডলীর সদস্যরা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, তাই তো জানিস, তো সোজা বুঝতে ছিল। বলছে পেপসি কর্পোরেশন, বল পেপসি কিসের মধ্যে পড়বে, পেপসি কারা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক, পেপসি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইনফোসিস ইন্ডিয়া, ক্যাডবেরি ব্রিটেন, আর সুজুকি, সুজুকি জাপান। এটা সোজা কোশ্চেন ছিল, এটা এই কোশ্চেন যথেষ্ট সোজা ছিল। এটা হচ্ছে সিমেন্ট ও ক্ষুদ্র ইস্পাত কারখানা, সিমেন্ট কোথায় গড়ে উঠেছে, পুরুলিয়ায়, ঠিক। ইলেকট্রনিক কমপ্লেক্স, সল্টলেক। পেট্রোকেমিক্যালস, পেট্রোকেমিক্যালস কোথায় গড়ে উঠেছে, তাপবিদ্যুৎ বক্রেশ্বরে, আর পেট্রোকেমিক্যালস হলদিয়া। বুঝতে পারলি? কিছু কিছু কোশ্চেন তোর ইজি লাগছে, আর কয়েকটা জাস্ট তোকে একটু পড়তে হবে। 87 নম্বর, যৌথ উদ্যোগের বৈশিষ্ট্য। যৌথ উদ্যোগের বৈশিষ্ট্য কি, যৌথ উদ্যোগ সাধারণ সামগ্রিক কল্যাণ করে। আচ্ছা দেখি পরেরটা, যৌথ উদ্যোগের সুবিধাটা কি, যৌথ, না, যৌথ উদ্যোগের বৈশিষ্ট্যটা এটা হতে পারে, দেখ যৌথ উদ্যোগ কি হয়, সরকারি ও বেসরকারি মালিকানা সংযুক্ত, একেরটা এটা হয়। দুয়েরটা বলে যৌথ উদ্যোগের সুবিধাটা কি, যৌথ উদ্যোগ সামগ্রিক কল্যাণ করে, যৌথ উদ্যোগ কি করে, জনগণের সামগ্রিক কল্যাণ করে। যৌথ উদ্যোগের অসুবিধা কি, বলছে মুনাফা করার জন্য, লিপ্সা মানে করা মানে ইচ্ছা, মুনাফা করার জন্য যৌথ উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়, এটা অসুবিধা। আর যৌথ উদ্যোগ সরকারি নীতি, যৌথ উদ্যোগের কার্য পরিচালনায় সরকারের সুনির্দিষ্ট ভূমিকা আছে। কোনটা কি হবে, যৌথ উদ্যোগের বৈশিষ্ট্য হবে যৌথ উদ্যোগ সরকারি ও বেসরকারি মালিকানা সংযুক্ত রূপ, ঠিক আছে। কেন করে তাহলে বুঝতে শুরু তুমি, একেরটা এ হবে, দুয়েরটা হবে সি, তিনেরটা বি, চারেরটা ডি। তুমি তো একদিক দিয়ে খুব ভালো করে প্রতিটা টপিকের উপর একটা করে সামনে দিয়েছে, এটা কিন্তু একদিকে সুবিধা, প্রতিটা টপিকের উপর দিয়েছে। ট্রিপল পি মডেলের বিষয়, ট্রিপল পি মডেল, ট্রিপল পি জানিস তো, ট্রিপল পি সম্পর্কে পড়েছিস। বলছি প্রকল্পগুলির কার্যাবলী দ্রুত সম্পন্ন হয় বলে, এই যে ট্রিপল পি মডেলে কাজগুলো খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয় বলে এই প্রকল্পগুলিতে খরচা কম হয়। তুই দেখ লেখা ছিল ট্রিপল পি যখন পড়েছিলাম, এখানে প্রকল্পের খরচা কম হয়, ঠিক আছে তো। তাহলে প্রচুর অর্থ সংগ্রহ হয় বলে, একটা হলো সি, প্রচুর অর্থ সংগ্রহ হয় বলে, ঠিক আছে, উন্নত মানের পরিষেবা পেয়ে থাকে। তিনেরটা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সরকারি অংশীদারিত্ব হয় বলে, ঠিক আছে, মানুষ বিনিয়োগ করতে উৎসাহ পায়। এবারে বেসরকারি ক্ষেত্রের সাথে সরকারি অংশীদারিত্ব হয় বলে মানুষ বিনিয়োগ করতে উৎসাহ পায়। আর চারেরটা বলেছে কঠোর নিয়ম নীতির প্রচলন আছে বলে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হয়, কঠোর নিয়ম নীতি আছে। রাখতে দেবে সবকটা, মানে এক একটা ডি হবে, এক একটা ডি হবে, স্যার একবার বলবেন, এক একটা ডি হবে, এক একটা ডি হবে, দিয়েছিস এক একটা ডি। দুয়েরটা কি বললাম বল, দুয়েরটা এ, তিনেরটা বি, আর চারটা সি।
কটা আছে এগুলো সারণী? আর দুটো আছে। আচ্ছা, ট্রিপল পি মডেলে এইটা সোজা কথা, এটা তোরা বলতো ট্রিপল পি মডেলের নির্মাণ কার্য কি? সড়ক পথ, রেলপথ, বিমানবন্দর। তাহলে একেরটা কি হলো? সি। ট্রিপল পি মডেলের চিকিৎসা সুপার স্পেশালিটি হসপিটাল, দুইয়েরটা হবে এ। ট্রিপল পি মডেলের শিক্ষা প্রচার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আর হচ্ছে ট্রিপল মডেল যোগাযোগ ব্যবস্থা, এটা তো সোজা ছিল, এই কোশ্চেনটা সোজা ছিল। 90 নম্বর, 90 বলছে শিল্প উন্নয়নের হাতিয়ার, যৌথ উদ্যোগ দিয়ে দিয়েছে। শিল্প উন্নয়নের হাতিয়ার কি? শিল্প উন্নয়নের হাতিয়ার ভালো করে শোন, শিল্প হাতিয়ার কি কি হতে পারে এটা? আচ্ছা, তাহলে তারপর একটা দেখ, কোনো না কোনো পয়েন্ট বেরিয়ে আসবে। সামাজিক দায় দায়িত্ব ও বহন করে কি? সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সামাজিক দায় দায়িত্ব বহন করে সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়, দুয়েরটা হবে এ। মুনাফা অর্জনের সঙ্গে দৃষ্টি দেয় কি? জনকল্যাণ, একদম ঠিক। শুধু মুনাফাই করে না কিন্তু এখানে যৌথ উদ্যোগ সঙ্গে জনকল্যাণ কাজটাও করে। তাহলে তোর তিনেরটা হচ্ছে বি। তাহলে এ আর বি আনসার হয়ে গেল তোর, মাথায় রাখবি। বলছে কি পরিচালক বোর্ডের বিশেষ সদস্য মনোনীত হয় সরকার দ্বারা, তার মানে কি হলো? এটা সি হলো, এটাও হয়ে গেল। তাহলে তোর অ্যান্সার কি হবে? শিল্পোন্নয়নের হাতিয়ার কি হবে? শিল্পোন্নয়নের হাতিয়ার হবে শিল্প সম্প্রসারণে সাহায্য করে। তাহলে একেরটা হবে ডি। যখনই এরকম দেবে না সারণীগুলো, তুই পার্টিকুলার একটা দিতে হবে না, তোকে যেই চারটের মধ্যে যেটা পুরো শিওর লাগছে তাকে করে নিবি। তুই বুঝতে পারবি অপশনটা পেয়ে যাবি, চারটের মধ্যে যেটা শিওর তুই করে নিবি। মানে দুটো তো ধর পেরে গেলি, তাহলে তুই বুঝতে পারবি ব্যাপারটা কি হবে। এবার বিবৃতি, বিবৃতি কটা আছে? সবই বিবৃতি না? 100 অব্দি বিবৃতি। বলছে কি রাষ্ট্রীয় কারবারগুলি সরকারি মালিকানা ও সামাজিক কল্যাণের জন্য গড়ে ওঠে। রাষ্ট্রীয় কারবারগুলি সরকারের মালিকানা ও সমাজের কল্যাণের জন্য গড়ে ওঠে। তার মানে এটা একটা বিবৃতি, স্টেটমেন্ট দিয়েছে। বলছে এর পেছনে কারণটা কি? তো প্রথম পয়েন্ট বলছে প্রতিটি সরকারেরই উদ্দেশ্য জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, এটাই কারেক্ট লাগছে। তারপর বলছে রাষ্ট্রীয় কারবার সম্পূর্ণভাবে সরকার কর্তৃক পরিচালিত হয়। রাষ্ট্রীয় কারবার কি? মানে সরকারের পুরোপুরি সরকারের অধীনেই পরিচালিত হয়। কিছু তো থাকে যে না, কিছু তো, বুঝতে পারছিস তো? রাষ্ট্রীয় কারবার ব্যবস্থাপনা সম্পর্কে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। তারপর হচ্ছে রাষ্ট্রীয় কারবারের গুলি মুনাফা অর্জন মুখ্য নয়। মেন মানে তোকে আমি বারবার আগের দিনও বলছিলাম, মেন কারণটা ফোকাস করতে হবে। মেন কারণ কোনটা? মেন কারণ কোনটা? এখানে যে বাকি যে পয়েন্টগুলো দিয়েছি ভুল কিছু দেয়নি কিন্তু, কিন্তু মেন কারণ এটা নয়। মেন কারণ তোকে ফোকাস করতে হবে, মেন অরিজিনাল কারণটা। তারা বলেছে বেসরকারি কারবারি প্রতিষ্ঠান সম্পূর্ণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। বলছে বেসরকারি কারবারি প্রতিষ্ঠান সম্পূর্ণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়। কারণ কি? কারণটা কি? মেন এর পেছনে কারণটা কি হতে পারে? বেসরকারি প্রচেষ্টায় বেসরকারি কারবারগুলি প্রতিষ্ঠানগুলি স্থাপিত হয়। আচ্ছা, বেসরকারি কারবারে ব্যক্তি স্বার্থে মূলধন বিনিয়োগ করা হয়। তাহলে তুই একটু ভাবার চেষ্টা করে, বেসরকারি কারবারি প্রতিষ্ঠান মানে যেগুলো প্রাইভেট, সম্পূর্ণ মুনাফা প্রফিট করার জন্যই তৈরি হয়। প্রাইভেট গুলো প্রফিট করার জন্য তৈরি হয়। তার মানে এর পেছনে মেন কারণটা কি হতে পারে? সেকেন্ড পয়েন্টে যদি দেখিস, কারণ বেসরকারি কারবার ব্যক্তিগত স্বার্থে মূলধন বিনিয়োগ করে, তো এটা তো বেশি সঠিক কারণ হচ্ছে। 93 বোর্ড ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবে আইনসভায় পেশ করতে হয়। বোর্ড ব্যবস্থাপনা, বোর্ড ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠানের যে আয় ব্যয় আছে না, ইনকাম এক্সপেন্ডিচার করে প্রতিষ্ঠান, সেটা আইনসভায় পেশ করতে হয়। ঠিক আছে? তো বোর্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবে অ্যাকাউন্টেন্ট জেনারেলকে দিয়ে পরীক্ষা করানো হয়। তার মানে কি বলছে? বোর্ড ব্যবস্থাপনায় যে ওদের আয় ব্যয়টা হচ্ছে না, যেমন রেল বোর্ড এক্সাম ছিল, বোর্ড ব্যবস্থাপনা এক্সাম ছিল রেল বোর্ড। তাহলে রেল বোর্ডে যে সারা বছর ধরে যে ইনকাম, কত টাকা ইনকাম করলো, কত টাকা এক্সপেন্স করলো, সেটা না, সেটা পেশ করতে হয় কোথায়? আইনসভায় পেশ করতে হয়। বাজেটে আইনসভায় পেশ করতে হয়। আমি এত টাকা ইনকাম করলে এত টাকা খরচ হলো, পেশ করতে হয়। তাই কে করে এইটা? কে করে? কাজটা করবে কে? কোনো একজন অ্যাকাউন্টেন্টকে দিয়ে করাবে তো, বল না? একটা রেল বোর্ডে ধর সারা বছর ধরে কত টাকা ইনকাম হলো, কত কোন কোন জায়গা থেকে রেলে ইনকাম হলো,
আর কোন কোন জায়গায় রেলের প্রয়োজন খরচা করা হলো, তাহলে এটা ছোটখাটো হিসাব, কোটি কোটি টাকার হিসাব হবে। তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তো করবে, কোনো একজন অ্যাকাউন্টেন্টকে দিয়ে করে, একজন কেন অনেক লোক থাকবে অ্যাকাউন্টস কাজ করার জন্য। তাহলে এখানে বল কারেক্ট অ্যান্সারটা কি করবে, বলছে যে বোর্ড ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে আয় ব্যয়ের হিসাব অ্যাকাউন্টেন্ট জেনারেলকে দিয়ে পরীক্ষা করানো হয়। প্রথম পয়েন্ট, এটা তো ঠিক লাগছে, তুই বল। তারপরে পয়েন্ট, প্রতিষ্ঠানে অধিকাংশ মুনাফায় সরকারি তহবিলে জমা পড়ে, যত মুনাফা তহবিলে জমা পড়ে। তাহলে তুই দুটোর মধ্যে তুই বললে কোন পয়েন্টটা বেশি কারেক্ট আছে? ফার্স্ট একটা। তারপর বলছে স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বোর্ড ব্যবস্থাপনায় কারবার পরিচালিত হয়, প্রতিষ্ঠানে আর্থিক লোকসান হলে প্রতিষ্ঠানে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মেন পয়েন্ট যদি একের পয়েন্টে দেখতে পাচ্ছিস, এই কোশ্চেনটাই বারবার বলছি, এটাই একটু কঠিন কোশ্চেন থাকবে। এটা মনে হয় কটা একটা দেবে মনে হচ্ছে, একটা দেবে, এটাই একটা বা দুটো যাই হোক আমাকে দেখতে হবে, মনে পড়ছে না ঠিক। তো এটাই একটু কঠিন কোশ্চেন হবে, এই কোশ্চেনটাই তো একটু ঠান্ডা মাথায় কথা। বাকি কোনো কোশ্চেন কোনটা এটা একটা দেবে, ছোট্ট একটা দেবে। ওই সব মিলেমিশে দেবে, বাট এইটা একটু কঠিন হবে, হুম। এটাই একটু কঠিন হবে, এটাই তোকে বুঝতে হবে। তো হচ্ছে বিশেষ আইনের দ্বারা বিধিবদ্ধ সংস্থা গঠিত হয়। কি বিধিবদ্ধ সংস্থা গঠিত হয়? কিসের বিধিবদ্ধ সংস্থা? লোকসভা ও বিধানসভায় আইন পাশের মাধ্যমে। তাহলে দেখ এখানে কি বলেছে, বিধিবদ্ধ সংস্থায় দৈনন্দিন কাজ পরিচালনার জন্য সরকারি নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, তো বিধিবদ্ধ সংস্থায় যে দৈনন্দিন কাজ পরিচালনা হয় সরকারের নিয়ন্ত্রণ থাকে না। বিধিবদ্ধ সংস্থার কর্মীদের, না এখানে কিন্তু কিছু ভুল থাকে না লেখা, সবই ঠিক লেখা থাকে, কিন্তু অরিজিনাল কারণটা, এটা কিন্তু সত্য মিথ্যা না। এখানে কারণ, এখানে 4টে পয়েন্ট দিয়েছে। সাপোজ ধর তুই বাড়ি থেকে এখানে পড়তে আসবি, তো আমি আজকে এখানে স্যারের কাছে কমার্স পড়তে যাচ্ছি, অনেকগুলো কারণ দিই, 4টে কারণ, কোন কারণটা সঠিক, কি উদ্দেশ্য, মেন উদ্দেশ্য কি, বুঝতে পারলি তো? এটা তোকে বুঝতে হবে, কারণ মানে 4টেই হয়তো ঠিক পয়েন্ট দিয়েছে, কিন্তু কোনটা সঠিক, মেন কারণটা কি। তো বলছি এখানে বিধিবদ্ধ সংস্থায় দৈনন্দিন কাজ পরিচালনা সরকারি নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, তো বিধিবদ্ধ সংস্থায় কর্মীদের নিয়োগের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ থাকে না। তুই বল বিধিবদ্ধ সংস্থা মানে কি? এলআইসি। তা এলআইসি তে যারা কাজ করবে, চাকরিতে ঢুকবে, তাদের সরকারের হস্তক্ষেপ থাকবে না? তারপর যে মুনাফা অর্জন বিধিবদ্ধ সংস্থার প্রধান উদ্দেশ্য নয়, মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য নয়, সত্যি তো মুনাফা অর্জন তো প্রধান উদ্দেশ্য নয়। তাহলে কি বুঝতে পারলি, এখানে কিন্তু অনেক কিছু পয়েন্ট, কিন্তু সবকটা পয়েন্ট পড়বি তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে, যে তোর বিধিবদ্ধ সংস্থায় যে প্রতিদিনের যে কাজকর্ম পরিচালনা হয় না, এখানে কিন্তু গভর্নমেন্ট কোনো কন্ট্রোল করে না। তারপর ওই এলআইসি কোম্পানি বল বা এই সমস্ত যে বিধিবদ্ধ সংস্থা আছে না, এখানে যারা চাকরি পায়, ওখানেও কিন্তু সরকারের খুব একটা কি বলি সরকার হস্তক্ষেপ থাকে না। মুনাফা অর্জন এই সংস্থার প্রধান উদ্দেশ্য নয়, কারণ সেবা করা, আগেই বলেছিল, সেবা দেওয়া, পাবলিককে পরিষেবা দেওয়া। বিধিবদ্ধ সংস্থার নিজস্ব কিছু ক্ষমতা ও অধিকার থাকায় দৈনন্দিন কাজকর্মের জন্য অনুমতির প্রয়োজন হয় না। তার মানে কি, এখানে বিধিবদ্ধ সংস্থার ওরা একটা নিজস্ব একটা পাওয়ার আছে, ওদের নিজস্ব একটা পাওয়ার আছে, এই পাওয়ারের জন্য কি হয় জানিস তো, ওদের যেহেতু নিজস্ব একটা পাওয়ার আছে, তাই দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এটা সঠিক, এটা তুই বৈশিষ্ট্য বা সুবিধাতে এই পয়েন্টটা পেয়ে, এই পয়েন্টে লেখা আছে। ঠিক আছে, তুই পড়তে পারিস, বিধিবদ্ধ সংস্থা একবার দেখে নে। এই যে কিছুক্ষণ আগে তুমি পড়াছিল না বিধিবদ্ধ সংস্থা, একটা পয়েন্ট বলেছিলাম, ইয়ে লিখেছিলে, এই ধরনের প্রতিষ্ঠানের হিসাব অডিটর জেনারেল দ্বারা পরীক্ষিত হয়। তো মানে এটা কি ওটা কি ছিল, ওটা অ্যাকাউন্টেন্ট জেনারেল, অ্যাকাউন্টেন্ট কোনটা ছিল, ডিপার্টমেন্টাল, ওটা ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, বিভাগীয় ছিল অ্যাকাউন্টিং জেনারেল। আর বিধিবদ্ধ সংস্থা কাদের? অডিট জেনারেল দিয়ে করানো হয়।
আর একটা দেখ কিছু কিছু পয়েন্ট তোকে বলি, সব পয়েন্ট পড়ার দরকার নেই। কর্মচারীদের মর্যাদা, এই ধরনের প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয়। ঠিক আছে, এরা সরকারি কর্মচারী হিসেবে কিছু কিছু পয়েন্ট গুলো তোকে বলেইছি, দাগ দিয়ে দিতে হবে সেটা, মানে তোর বুঝতেও সুবিধা হবে যে এটা হচ্ছে 10 নম্বর পয়েন্টটা। পেজ নাম্বার বলবো 116, কিছু কিছু পয়েন্ট দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে তো, মানে বিধিবদ্ধ সংস্থায় যারা চাকরি করে না, অর্থাৎ এখানকার যারা কর্মচারী, এরা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না। দাগ দিয়েছিস তো? উদ্দেশ্য তো আগেই দাগ দিয়েছি, জনকল্যাণের উদ্দেশ্যে যাতে প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাই মুনাফা অর্জন এদের করার প্রধান উদ্দেশ্য নয়। কিছুক্ষণ আগে বললাম মুনাফা অর্জন এর প্রধান উদ্দেশ্য নয়। হিসাব কাকে দিয়ে হিসাব করা হয়? অডিটর জেনারেল দ্বারা পরীক্ষিত হয়। তারপর দেখ স্থায়িত্ব, শুনতে পাচ্ছিস তো? সাহিত্যটা খুব ভালো পয়েন্ট বলছি, তোকে বোঝাচ্ছি পয়েন্টটা মনে রাখ। এই যে এলআইসি, শুনছিস তো? এলআইসি এর স্থায়িত্বটা কি লেখা আছে ভালো করে পড়। এই ধরনের সংস্থার স্থায়িত্ব বা অবলুপ্তি সরকারি ইচ্ছাধীন। স্থায়িত্ব মানে বুঝতে পারছিস, ধর এলআইসি, এই এলআইসি, এলআইসি কতদিন টিকবে, কতদিন টিকবে এটা ডিপেন্ড করবে কার উপর? সরকারের উপর। আজকে ধর এখন ধর, এখন যে গভর্নমেন্টে আছে, সেন্ট্রালে যে গভর্নমেন্টে যে বিজেপি, ও যদি চায়, ও যদি চায় তুলে দেবে, তুলতে পারে, কিন্তু অত সোজা না তুলে দেওয়া। ওখানে এটা তুলতে গেলে ওকে কি করতে হবে? যদি মনে করো এলআইসি তুলতে, ওকে কোথায় কোথায় নিয়ে যেতে হবে এটা? এটা প্রথমে লোকসভায় নিয়ে যেতে হবে। লোকসভায় তুলতে তো পারবেই না। এখন লোকসভায় তুলতে পারবে না, কারণ ওকে আইন পাস করতে হবে। আইন অত ইজিলি পাস করতে পারবে না। ওখানে যতজন মেম্বার যারা লোকসভা ভোটে যারা জিতেছে, যদি মেজরিটি ভোট পায় তখনই লোকসভায় আইন পাস হবে। লোকসভায় আইন পাস হলে হবে না, সেইটা আবার চলে যাবে রাজ্যসভায়। রাজ্যসভায় আইন পাস হতে হবে। রাজ্যসভায় যদি আইন পাস হয় তখন চলে যাবে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে তো? প্রেসিডেন্ট যদি সিলমোহর দেয় তখনই এটা এলআইসি তে উঠতে পারে। মানে এতটাই, মানে আর এবছর তো করা সম্ভব না, কারণ এবছর অতটা বেশি পাওয়ার নেই। আগের বছর যেমন এলআইসি তে না, এলআইসি কি ছিল, এলআইসি টোটাল যত 10% আইপিও, 10% বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে। 10% বেসরকারি হাতে দিয়েছে, কারণ আগের বছর ওদের মেজরিটি পাওয়ার বেশি ছিল। আগের বার বিজেপি গভর্নমেন্টের মেজরিটি পাওয়ার বেশি ছিল, তাই ওরা করতে পেরেছিল। কিন্তু সরকারের খাতে বেশি পাওয়ার না থাকলে, মানে ভোটাভুটির পাওয়ার যদি বেশি না থাকে তাহলে করতে পারবে না। কি বললাম বুঝতে পারলি তো? তো এখানে কি বলেছে, এই ধরনের সংস্থার স্থায়িত্ব বা অবলুপ্তি সরকারের ইচ্ছাধীন। সরকারের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। সরকার পরিবর্তনের ফলে এইরূপ প্রতিষ্ঠানে চেঞ্জ হতে পারে। সরকার পরিবর্তন হলে এটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তবে জেনারেলি এটাকেও চেঞ্জ হয় না, জেনারেলি চেঞ্জ হয় না, আমি বললাম just। তাহলে বুঝতে পারলি তো? নিয়ন্ত্রণ, এই ধরনের সংস্থাগুলির পরিচালন ব্যবস্থা সরকার কর্তৃক মনোনীত পরিচালক মন্ডলীর হাতে ন্যস্ত থাকে। তার মানে কি? সরকার কর্তৃক মনোনীত, সরকার মানে গভর্নমেন্ট যে সমস্ত ডিরেক্টরকে মনোনীত করেছে তা ন্যস্ত থাকে। এক কথায় ভারপ্রাপ্ত মন্ত্রীর অধীনে এই সংস্থার কাজকর্ম নিয়ন্ত্রিত হয়। আর এটা কি? বিধিবদ্ধ সংস্থা যে একটা স্বায়ত্ত শাসিত সংস্থা। এটা কি? এই জাতীয় প্রতিষ্ঠানের একটা পৃথক সত্তা আছে, ডিফারেন্ট এন্টিটি আছে, অর্থাৎ এই সংস্থা নিজে মামলা করতে পারে, নিজে মামলা করতে পারে। তাহলে কিছু কিছু পয়েন্ট তোকে, তুই যত পড়বি না কনসেপ্টটা ক্লিয়ার হবে। সুবিধাগুলো তুই মোটামুটি পড়লি। আচ্ছা এখানে দেখ একটা কি বলেছে, ঝুঁকি, এই জাতীয় প্রতিষ্ঠানের মূলধন কে করে? ক্যাপিটাল সরকার দেবে, তাই ঝুঁকি সরকারই বহন করে। রিস্ক, সরকারি তহবিলে মুনাফা, এই সংস্থার মুনাফা সরকারি কোষাগারে জমা হয়। গভর্নমেন্ট ট্রেজারিতে এই এই কারবারের মুনাফা জমা হয়। আর সরকারের নির্দেশে জনকল্যাণ কাজে ব্যয় করা হয়। আমরা কি কোশ্চেনটা পড়ছিলাম যেখানে, যে কি বলছে, বিধিবদ্ধ সংস্থার, এই পয়েন্টটাই কারেক্ট লাগছে, বিধিবদ্ধ সংস্থার নিজস্ব কিছু ক্ষমতা অধিকার আছে। ঠিক আছে? থাকায় দৈনন্দিন কাজকর্মের জন্য অনুমতির প্রয়োজন হয় না। ওর নিজস্ব কিছু ক্ষমতা আছে, ওর নিজস্ব কিছু ক্ষমতা আছে ও অধিকার আছে, তার জন্য প্রতিদিনের কাজকর্ম করার জন্য না কোনো রকমের কোনো অনুমতির প্রয়োজন হয় না এলআইসির। ডি 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 95, সরকারি কোম্পানির হিসাবপত্র পরীক্ষা করার জন্য
কত নম্বর বললাম, কি পয়েন্ট বললাম বল কোনটা? নেই। 95 বললো সরকারি কোম্পানির হিসাবপত্র পরীক্ষা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে তো, হিসাব পরীক্ষক দিয়ে নিয়োগ করে। সরকারি কোম্পানির যে অ্যাকাউন্টসটা পরীক্ষা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাব পরীক্ষক নিয়োগ করে। তাহলে এখানে কি বলেছে, প্রথম পয়েন্ট, বাৎসরিক পরীক্ষিত হিসাব ও বাৎসরিক রিপোর্ট বিধানসভায় পেশ করতে হয়, ঠিক তো? পেশ করতে হবে তো। কোম্পানি হিসাবপত্র পরীক্ষা করার জন্য কোম্পানির পৃথক সত্তা আছে, ঠিক, এটাও ঠিক। বলছে কি 1956 সালে কোম্পানি আইনের এত নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার হিসাবপত্র পরীক্ষা করার জন্য হিসাব পরীক্ষক নিয়োগ করেছে। তো বুঝতে পারছি কোনটা বেশি ঠিক? সবই তো ঠিক, কিন্তু এটা কোথায় এই পয়েন্টটা ভালো করে বলা আছে, 1956 সালে কোম্পানি আইনে 619 নম্বর ধারায় এই কথাটা বলা আছে। এটা বেশি ঠিক, এটা বেশি ঠিক। এটা তো ওটা ওদের নর্মাল কথা বলছে, কিন্তু এটা একটা কোম্পানি আইনের ধারাতে এই কথাটা বলেছে, বুঝলি, কোম্পানির ধারাতে এই কথাটা বলা আছে। 96 বলছে আন্তর্জাতিক সংস্থাগুলি উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে, ঠিক আছে, এক যোগসূত্র গড়ে তোলে, উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে। উন্নয়নশীল দেশ মানে যেগুলো বাংলাদেশ, আর উন্নত দেশ আর আমেরিকা, আমেরিকা আর বাংলাদেশের একটা যোগসূত্র গড়ে তোলে। কেন? কারণটা কি? কারণটা কি? বলছে আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে দেশের আয় যেমন বৃদ্ধি পায়, তেমনি বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পেতে। ঠিক আছে, কোনো ভুল নেই এখানে, পয়েন্টটা তো কোনো ভুল নেই। আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলিতে বিদেশি মূলধনের বিনিয়োগ ও প্রযুক্তির হস্তান্তর ঘটে। কোনটা বেশি? এটা বেশি। তা আগেরটা কি ভুল ছিল? এটা ভুল ছিল না, কারেক্ট অ্যান্সার এটা। 97 যৌথ উদ্যোগ শিল্প উন্নয়নের হাতিয়ার। কি হতে পারে এটা? কারেক্ট অ্যান্সার কি হতে পারে? ভারী শিল্প প্রতিষ্ঠা করতে বেসরকারি উদ্যোগ উৎসাহ দেখায় না, ঠিক আছে, এই সমস্ত শিল্পের সম্প্রসারণে যৌথ উদ্যোগ ভীষণভাবে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা দেখ 97টা, এটা দেখো, এটা কারেক্ট অ্যান্সার লাস্টেরটা। 98 সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমন্বয়ে জনকল্যাণমূলক কাজগুলি সুষ্ঠুভাবে হয়ে থাকে। ঠিক আছে, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমন্বয়ে জনকল্যাণমূলক কাজগুলি সুষ্ঠুভাবে হয়ে থাকে। এটা সিটটা হবে, বেসরকারি সংস্থার হাতে অর্থ থাকলেও আইনগত জটিলতার কারণে জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করতে পারে না, কিন্তু ট্রিপল পি মডেলের সাহায্যে এই কাজ সম্পন্ন হয়। 99 সরকারি কারবারগুলিতে পেশাগত দক্ষ পরিচালক নিয়োগ করা একান্ত প্রয়োজন। ঠিক আছে তো, সরকারি কারবারগুলিতে সরকার মনোনীত পরিচালক মন্ডলীর হাতে পরিচালনার ভার ন্যস্ত থাকে। বলছে সরকারি কারবার যেইগুলো হয় সেখানে কি হয়, প্রফেশনাল দক্ষ পরিচালক ডিরেক্টর নিয়োগ করা একান্ত প্রয়োজন। তাহলে সরকারি কোম্পানিতে কারা নিয়োগ বল না, কারা নিয়োগ করবে? সরকারি নিয়োগ করবে। সেখানে সরকারি কারবারগুলিতে সরকার মনোনীত পরিচালক মন্ডলীর হাতেই তো পরিচালনা ভার ন্যস্ত। লাস্ট বলেছে বিবৃতি, জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বিভাগীয় সংস্থাগুলির গুরুত্ব অনস্বীকার্য। বিভাগীয় সংস্থাগুলি কি করে, দেশে খরা, বন্যা, ভূমিকম্পের সময় দুর্গত অঞ্চলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বন্টন করে। রেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রব্য চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার ফার্স্টের। ওই ওই যে কি হলো, বিবৃতি আর কারণটাই একটু কঠিন হতে পারে, কারণ বিবৃতি আর কারণ চারটের মধ্যে তোর কাছে মনে হবে এটাই তো ঠিক, এটা ঠিক, কিন্তু তুই বারবার করে পড়বি কোনটা বেশি ঠিক, এটা মাথায় রাখতে হবে কোনটা বেশি ঠিক। হ্যাঁ, আচ্ছা, এই জন্য কোশ্চেনটা ভালো করে 2-3 বার করে করতে হয়। 101 সত্য মিথ্যা, তাই তো? কি বলছে, সমাজবদ্ধ মানুষের প্রতিটি, বলছে সমাজবদ্ধ মানুষের প্রতিটি উদ্যোগ এবং কর্মপ্রচেষ্টার পেছনে কোনো উদ্দেশ্য থাকে। সমাজবদ্ধ মানুষের প্রতিটি উদ্যোগ এবং কর্মপ্রচেষ্টার পেছনে কোনো উদ্দেশ্য থাকে। ঠিক আছে, এর কারণটা কি? উদ্যোগ হলো একটি বিশেষ ধরনের উদ্দেশ্য ও কর্মপ্রচেষ্টা। সংগঠন ও পরিচালনা কখনো উদ্দেশ্যহীন হতে পারে না। প্রত্যেক সমাজবদ্ধ মানুষের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে। আশা আকাঙ্ক্ষা পূরণ না করা হলে, ঠিক আছে, উদ্যোক্তাদের উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা পূরণ না করা হলো উদ্যোক্তাদের উদ্দেশ্য। প্রথম তিনটা তো ঠিকই লাগছে, চারেরটা তো ভুল লাগছে। আশা আকাঙ্ক্ষা যদি তুই ফুলফিল করতে না পারিস, সেটা ফুলফিল না করাটাই হচ্ছে উদ্যোক্তাদের উদ্দেশ্য না। 102 বেসরকারি ক্ষেত্র ধন বৈষম্য ও সম্পদ বৈষম্য তীব্র করে। তাহলে বেসরকারি ক্ষেত্র কি করে, মানে প্রাইভেটটা
ধন বৈষম্য সম্পদ বৈষম্য তীব্র করে। এর ফলে কি হয়? এর ফলে শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ফলে সম্পদ বৈষম্য তীব্র হয়। ব্যক্তিগত স্বার্থ বজায় রাখার ফলে, ঠিক আছে, ধন বৈষম্য তীব্র হয়। তারপর এটা ঠিক নয়, ব্যক্তিগত স্বার্থ বজায় রাখার ফলে ধন বৈষম্য তীব্র হয়, এটা কথাটা ঠিক নয়। আর বলছে সমস্ত উদ্যোগ সম্মিলিত হয়ে, ঠিক আছে, সমস্ত উদ্যোগ সম্মিলিত হয়ে বেসরকারি ক্ষেত্র গড়ে ওঠায় সম্পদ বৈষম্য তীব্র হয়, এটাও ঠিক নয়। ধন সম্পদ কিছু মুষ্টিমেয় পুঁজিপতির হাতে, ধন সম্পদ এই মুষ্টিমেয় পুঁজিপতির হাতে কেন্দ্রীভূত হওয়ার ফলে ধন বৈষম্য তীব্র হয়, এটাও ঠিক লাগছে। ঠিক আছে, তার প্রথমটা শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ফলে, ঠিক আছে, সম্পদ বৈষম্য তীব্র হয়, এটাও ঠিক। এক আর ফার্স্টেরটা লাস্টেরটা ঠিক। সরকারি কারবারের অসুবিধা কি? ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে না বলে উৎসাহ ও উদ্দীপনার অভাব দেখা দেয়, ঠিক আছে, এটা তো অসুবিধা। সুবিধা কি? সরকারি মালিকানায় সামাজিক কল্যাণের জন্য গড়ে ওঠে, ঠিক। জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, ঠিক। সরকার কর্তৃক পরিচালিত হওয়ায় ব্যবস্থাপক সরকার দ্বারা নিযুক্ত হন, ঠিক। পাঁচটাই শুধু মানে ঠিক মানে কি বললাম একটু কোশ্চেন একটু বলে দিই। এক একটা কি বললাম? বলেছে না, প্রথম পয়েন্টটা বলেছে যে ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে না বলে উৎসাহ ও উদ্দীপনার অভাব দেখা দেয়। তা এটা তো কি? এটা হচ্ছে তোর, এটা কিসের মধ্যে পড়ছে? অসুবিধা। তাহলে এটা সত্য। আর বাকিগুলো তো সবকটা সুবিধা। তার মানে আমাকে জানতে যে অসুবিধা কোনটা? তাহলে একের অ্যান্সারটা সত্য আর বাকিগুলো ভুল হবে। 104 বিভাগীয় পরিচালনায় রাজ্য সরকারের অধীনস্থ প্রকল্পগুলি হলো, তো এটা তো জানিস বিভাগীয় পরিচালনায় রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে, রাজ্য সরকার প্রকল্প, এইটা তোকে আমি লিখে দিচ্ছি, এটা বলে দিচ্ছি আর কি, এখানে সবার প্রথমেই ছিল, এটা এই পেজের প্রথমে চলে আয়, এটা তোকে পড়তে হবে। ওখানে ছিল রাজ্য সরকার প্রকল্প কোনগুলো, কেন্দ্রীয় সরকার প্রকল্প কোনগুলো, এগুলো লেখা ছিল আলাদা। এই পেজ নম্বর 111 চলে আয়, পেজ নম্বর 111 চলে আয়। কি বলছে? রাজ্য সরকারের অধীনে কি কি প্রকল্প আছে? রেশন দোকানের প্রকল্প, কি বললাম? রেশন দোকানের প্রকল্প, ঠিক আছে, রাজ্য সরকার অধীনে। তারপর সমবায়িকার মাধ্যমে রাজ্য সরকার অধীনস্থ রেশন রেশন দোকান প্রকল্প, সমবায়িকার মধ্যে পণ্য বিপণন প্রকল্প, সেচ প্রকল্প, দুগ্ধ প্রকল্প, জল সরবরাহ, জল ও ভূতল পরিবহন, বন সংরক্ষণ, বিদ্যুৎ প্রকল্প, রাজ্য সরকারি ছাপাখানা, ঠিক আছে। তো এটা তোকে পড়তে হবে, এটা তোকে পড়ে নিতে হবে। তাহলে কি বলেছে এখানে দেখ পর, রেশন প্রকল্প, স্যার ঠিক, ঠিক আছে তো। সমবায়িকার মাধ্যমে পণ্য বিপণন, স্যার ঠিক। সেচ বল ঠিক, ভূতল পরিবহন বল ঠিক, চারটেরও ঠিক। তাহলে উদাহরণটা পড়ে নিবি। তাহলে কি বললাম? বিভাগীয় পরিচালনায় রাজ্য সরকারের অধীনে কি কি প্রকল্প আছে। এবার দেখ তারপরের কোশ্চেনটা পড়ার আগে তুই ওই 111 পাতায় চলে যা। কেন্দ্রীয় সরকারের অধীনে কি কি প্রকল্প আছে? ডাক ও তার বিভাগ, রেল ইঞ্জিন ও রেলগাড়ি মেরামতি কারখানা সহ ভারতীয় রেল, আণবিক শক্তি প্রকল্প, প্রতিরক্ষা কারখানা, বহুমুখী নথি প্রকল্প, নোট ছাপানো, মুদ্রা তৈরির সরঞ্জাম নির্মাণের কারখানা, টেলিকম সরঞ্জাম উৎপাদন কারখানা। এইগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। এখানে কি বলেছে তুই পড়তে পারবি? দুগ্ধ প্রকল্প, এটা কি কেন্দ্রীয় সরকারের প্রকল্প? না। জল সরবরাহ প্রকল্প? না। বন্য সংরক্ষণ? না। বিদ্যুৎ প্রকল্প? না। একটাও নয়, একটাও নয় কেন্দ্রীয় সরকার প্রকল্প। 106 বেসরকারি কারবারি প্রতিষ্ঠানের পরিচালনা নির্ভর করে ব্যক্তি বা মালিকের ইচ্ছার উপর। বেসরকারি কারবারের প্রতিষ্ঠানার পরিচালনা নির্ভর করে কার উপর? ব্যক্তি বা মালিকের ইচ্ছার উপর। তাহলে কি হচ্ছে? প্রথম পয়েন্ট, বেসরকারি প্রতিষ্ঠানের মুনাফা মালিকের ব্যক্তিগত সম্পত্তি, স্যার ঠিক। প্রতিষ্ঠানের মুনাফা জনকল্যাণের জন্য ব্যয় করা হয়। তুই একজন যে একটা দোকান খুললো, মুদিখানা দোকান, ও যত টাকা কামালো কি জনকল্যাণ করে দেয় এটা দিয়ে? এটা কি ঠিক হচ্ছে? স্যার এটা ভুল, দুয়েরটা ভুল। তিনেরটা, প্রতিষ্ঠানের স্থায়িত্ব মালিকের উপর নির্ভরশীল। প্রতিষ্ঠানের স্থায়িত্ব মালিকের উপর, এটা ঠিক তো? আজকে তুই একটা মুদিখানা দোকান খুলে তুই কতদিন চালাবে, কার উপর ডিপেন্ড করবে? তোর উপর ডিপেন্ড করবে। তার মানে স্যার তিনেরটা ঠিক, একেরটাও ঠিক, তিনেরটাও ঠিক। চারেরটা, প্রতিষ্ঠানের স্থায়িত্ব সরকারের উপর নির্ভরশীল। আজকে তুই তোর দোকান কতদিন চালাবি সরকার ঠিক করে দেবে? না। তাহলে কোনটা কোনটা ঠিক? 1 আর 3 ঠিক।
2004 ভুল। হ্যাঁ 2004 ভুল। 107 জনকল্যাণমূলক কাজের জন্য বোর্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলি স্থাপিত হয়েছে। কারণটা কি? শুধু মুনাফা অর্জন বোর্ড ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়, ঠিক, এটা তো ঠিক। জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়, স্যার, এটাও ঠিক। বেসরকারি স্বার্থ অক্ষুণ্ণ থাকে, ঠিক। পরিকল্পনা প্রণয়নের অভাব দেখা যায়, এটা ভুল। এটা ভুল, পরিকল্পনা প্রণয়নের অভাব দেখা যায়, এটা ভুল। আর দুটো পয়েন্ট বাকি, দুটো কোশ্চেন। উচ্চমানের পরিষেবার জন্য টিপিএলপি মডেলের প্রকল্পগুলি বাস্তবে দ্রুত রূপায়িত করা হয়। কারণ কি? উচ্চমানের পরিষেবার জন্য টিপিএলপি মডেলের প্রকল্পগুলি বাস্তবে রূপায়িত করা হয়। প্রকল্পগুলির সময়সীমা দীর্ঘমেয়াদী হয়। এই প্রকল্প, ভালো করে শোন, তুই ভালো পরিষেবা দেওয়ার জন্য টিপিএলপি মডেলের সাহায্য নেওয়া। তাহলে তুই ভাব, একটা যে বিমানবন্দর তৈরি করবি, এটা করতে কি খুব কম সময় হয়ে যাবে? দীর্ঘ সময় লাগবে না? এটা প্রচুর সময় লাগবে। প্রকল্পের সময়সীমা দীর্ঘমেয়াদী। প্রকল্পগুলি কি হয়? জনস্বার্থমূলক, জনগণের জন্য প্রকল্প এগুলো। যেমন তুই ভাব, ওই যে তোর কি বললাম, সুপার স্পেশালিটি হাসপাতাল, টিপিএলপি মডেল তো। এটা কি জনস্বার্থমূলক? তোর কি প্রচুর মূলধনের প্রয়োজন হয়, টাকা প্রচুর দরকার হয় তো এগুলো করতে? অবশ্যই। রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারি বেসরকারি অংশীদারিত্বে বলা থাকে। ঠিক আছে। 109 সরকার বদল হলে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মচারীদেরও পরিবর্তন ঘটে। সরকার বদল হলে মন্ত্রী, তুই বল না, সরকার বদল হলে মন্ত্রী পরিবর্তন ঘটে? ঘটে। উচ্চপদস্থ কর্মচারীদের সবার পরিবর্তন ঘটে। দেখ কি বললাম, বুঝলি? সরকার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মন্ত্রী চেঞ্জ হয়ে যাবে না? সরকার চেঞ্জ হয়ে গেলে ওদের যে সমস্ত কর্মচারী ছিল, মানে সমস্ত বড় বড় পদে যে সমস্ত কর্মচারী ছিল, তাদেরও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তো? বলছে কারণটা কি, মানে কোনটা সত্য? সরকারি বিভাগীয় পরিচালনার সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে সরকারি বিভাগীয় পরিচালনায় অসুবিধা হয়। তারা বলছে আহ সরকারি বিভাগীয় পরিচালনার প্রয়োজন দেখা যায়, সরকারি বিভাগীয় পরিচালনার উদ্দেশ্য সংগঠিত হয়। বলছে সরকার বদল হলে এদেরও পরিবর্তন হয়। ঠিক আছে, তো এর মধ্যে কোন অ্যান্সারটা সত্য হতে পারে? দুইয়েরটা, সরকার বিভাগীয় পরিচালনার অসুবিধা হয়। লাস্ট পয়েন্ট বল, টিপিএলপি মডেল অনুযায়ী কারবার বা শিল্প ভারতে বেশি সংখ্যক গড়ে ওঠে না, না ওঠার প্রধান কারণ কি? বলছে টিপিএলপি মডেল অনুযায়ী কারবার বা শিল্প ভারতে বেশি সংখ্যক গড়ে ওঠে না। ঠিক আছে, এর পেছনে কারণটা কি? বেসরকারি সংস্থাগুলি নিজেদের লাভের জন্য অযথা জনগণের উপর চাপ সৃষ্টি করে। পরিচালনায় সরকারের আমলাতান্ত্রিক মনোভাব বেশি দেখা যায়। লাভের পরিমাণ বৃদ্ধি করায়, ঠিক আছে, লাভের পরিমাণ বৃদ্ধি করায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হয়ে গেল। নেক্সট উইক আমি বলে দেবো, নেক্সট উইকটা ডেট বলে দেবো, এক্সাম না। ঠিক আছে, পুরো পুরো এক্সাম বলে দেবো।